হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, টেকনিশিয়ান গেট 3 এর 9th মার্চের যে ফার্স্ট শিফটের কোশ্চেন্স আছে সেগুলো আমরা প্রথমে আলোচনা করব। যাদের কোনো ডাউট থাকবে বা কোনো কোয়ারি থাকবে তারা 8670838797 এই নাম্বারে তোমরা কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, নর্মালি হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে, কারণ একটু প্রেশার আছে এখন। যাই হোক, তো প্রথম যে প্রশ্নটা আমরা আলোচনা করছি, এবং আজকে যে শিফট হয়েছে, প্রথম কথা তোমরা জানো সব সেকশন ওয়াইজ আসছে, এটা গেল প্রথম কথা, সেকশন ওয়াইজ একদম আসছে যেমনটা আগের দিন এসেছিল। দ্বিতীয় কথা হচ্ছে আজকে যে শিফট এসছে অনেক স্টুডেন্ট আমাদের মিক্সড ইনফরমেশান দিয়েছে। কেউ কেউ বলেছে স্যার শিফট টাফ লেগেছে আমাদের। টাফ এই কারণে যে কোশ্চেন্সগুলো জানা নয় তা নয়, কিন্তু এমনভাবে কোশ্চেন্সগুলো দিচ্ছে যে করতে অসুবিধা হচ্ছে, কনফিউজিং কোশ্চেন্স দিচ্ছে। অনেকে বলেছে না স্যার, মোটামুটি যাদের বেসিক ভালো, যারা মোটামুটি ভালো করে পড়াশুনো করেছে, শুধুমাত্র এনসিইআরটি লাইন পড়েই মুখস্থ করে রাখেনি, যারা ভেতরে কনসেপ্টটাকে ক্লিয়ার রেখেছে, ঠিক আছে, তাদের পক্ষে কিন্তু অ্যান্সার দেওয়া সোজা হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। তো এরকম মিক্সড আমরা পেয়েছি। তো আমি ওভারঅল এটাকে মডারেটই বলবো, ইজি আমি বলবো না, কারণ ম্যাথ ক্যালকুলেটিভ এসছে কারণ কিছু কোশ্চেন্স ক্যালকুলেটিভ ছিল। যারা প্রচুর প্র্যাকটিস করেছে, যাদের কোয়ান্ট ভালো, ম্যাথ আর কোয়ান্ট আলাদা জিনিস। কোয়ান্টিটি অ্যাপটিটিউড মানে কি তুমি ক্যালকুলেশনে ভালো, আর ম্যাথ মানে কি তোমার প্রসেসিং ভালো। তো যাদের কোয়ান্টিটি অ্যাপটিটিউড বেসড তারা কিন্তু প্রসেসিংও করতে পারছে ভালো, ক্যালকুলেশনও করতে পারছে ভালো, ঠিক আছে। চলো আমরা এই ব্যাপারগুলো আলোচনা তো করবোই, তার সাথে সাথে কোশ্চেন্স খানিকটা এগিয়ে নিই, তারপর আমরা আবার আলোচনা করব। তো প্রথম যে প্রশ্নটা বলেছে দেখো, সেটা বলেছে আইসোটোপে পারমাণবিক ভর আমাদের আলাদা কেন হয়, এটার ওপর কোশ্চেন্স দেওয়া হয়েছে। দেখো, আমি তোমাদের আগের দিনও কিন্তু এটা নিয়ে ডিটেলসে বলেছিলাম, আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার নিয়ে তিনটে নিয়ে আলোচনা করে দিয়েছিলাম, এবং আইসোমারটা তোমাদের জৈব রসায়নে থাকে তোমরা জানো, ঠিক আছে। তো আইসোটোপে প থাকে, লাস্টে পি থাকে। আমি কি বলেছিলাম যে আইসোটোপ যেগুলো হয় সেগুলো হচ্ছে লাস্টে পি থাকে, পি এইটা দেখতে পাচ্ছি, এই যে পি থাকে, এই যে পি। তার মানে এদের কি, এদের প্রোটন সংখ্যা এক, পয়েন্ট টু বি নোটেড, প্রোটন সংখ্যা সেম, এদের প্রোটন সেম হয়, ঠিক আছে। আলাদা কি হয়, আলাদা কি হয়, এদের অ্যাটমিক নাম্বার আলাদা, মানে মাস নাম্বার আলাদা হয়, অর্থাৎ ভর সংখ্যা আলাদা হয়, ঠিক আছে। পারমাণবিক ভর সংখ্যা যেটা, ভর সংখ্যা, এটা ভর সংখ্যা বললে বেস্ট হতো। তো ভর সংখ্যা এদের আলাদা হয়, ঠিক আছে। ভর সংখ্যা কী হয় এদের, আচ্ছা লিখিয়ে দিয়েছি সামনে আলাদা। তো ভর সংখ্যা এদের আলাদা হয়, ঠিক আছে। এটা কেন হয়, দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে হয়তো তুমি বেটার বুঝতে পারবে ব্যাপারটা নিয়ে। যেমন ধরো, পয়েন্ট টু বি নোটেড, এরা কিন্তু, হ্যাঁ, এরা কিন্তু একই মৌলের পরমাণু। সবচেয়ে বড় কথা কি, এরা হচ্ছে একই মৌলের পরমাণু, একই মৌলের পরমাণু। এটার অর্থ কি, একই মৌলের পরমাণু, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে, ধরো আমি কার্বন 12কে নিলাম আর আমি কার্বন 14কে নিলাম, তাহলে দেখো দুটোই আমি কার্বনকেই নিচ্ছি, তার মানে একই মৌল হয়ে যাচ্ছে। কিন্তু একই মৌলের আলাদা আলাদা পরমাণুকে নিচ্ছি, এটার নাম কার্বন 12, এটার নাম কার্বন 14। আচ্ছা, এটার নাম কার্বন 12 কেন? তুমি দেখতে পাচ্ছ এদের প্রোটন সংখ্যা কিন্তু একই থাকবে। এটা গেল প্রথম পয়েন্ট, প্রোটন সংখ্যা এক। তার মানে একটা কার্বনে কটা প্রোটন থেকে, আমরা জানি 6টা প্রোটন থাকে, তার মানে এই কার্বন 12তেও 6টা প্রোটন থাকবে। আর আমরা দেখতে পাচ্ছি এই কার্বন 14তেও কিন্তু 6টাই প্রোটন থাকবে, কারণ এদের প্রোটন সংখ্যা এক। আমরা জানি কার্বনের যে, আমরা জানি ইলেকট্রন সংখ্যা হয় 6, তার মানে যতগুলো ইলেকট্রন সংখ্যা ততগুলো প্রোটন সংখ্যা হয়। আমরা কি জানি, যতগুলো ইলেকট্রন ততগুলো প্রোটন থাকে। আর পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, পয়েন্ট টু বি নোটেড, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা নয় কিন্তু, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, এটা আমরা প্রোটন সংখ্যাকে বুঝি, কতগুলো প্রোটন রয়েছে সেটাকে আমরা বুঝি পারমাণবিক ভর সংখ্যা, সরি পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বার। ইংলিশে কী বলা হয়, অ্যাটমিক নাম্বার। আমি সবই লিখে দিচ্ছি কারণ স্টুডেন্টরা ব্যাপক গোলায় এই পার্টটাকে। তো অ্যাটমিক নাম্বার বলতে কতগুলো প্রোটন আছে সেইটাকে বোঝায়। আর আমরা জানি একটা কার্বনে টোটাল ইলেকট্রন থাকে 6টা, তার মানে যতগুলো ইলেকট্রন ততগুলোই প্রোটন থাকে, তখন প্রোটন 6টাই থাকবে। তার মানে প্রোটন সংখ্যা সেম, মানে এই কার্বন 12তেও 6টা প্রোটন থাকবে, কার্বন 14তেও 6টাই প্রোটন থাকবে, ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে ইলেকট্রন সংখ্যা এক, তার মানে ইলেকট্রনও কতগুলো আছে, 6টাই আছে। এখানে ইলেকট্রন কতগুলো আছে, 6টাই আছে। কিন্তু ঘটনা হচ্ছে এইটা যদিও আমাদের কাজে লাগে না আইসোটোপ নির্বাচন করার ক্ষেত্রে, কিন্তু তবু আমি ইচ্ছা করে লিখে দিলাম, কাজে লাগে প্রোটন আর নিউট্রন সংখ্যা। কিন্তু মনে রাখবে কার্বনে প্রোটন সংখ্যা 6টা হলেও কার্বন 12তে নিউট্রন সংখ্যা থাকে হচ্ছে 6টা, কিন্তু কার্বন 14তে নিউট্রন সংখ্যা কটা থাকে জানো, 8টা থাকে। এই জন্যই 6+8 যোগ করে আমাদের এখানে 14 হয়, এখানে 6+6 যোগ করে এখানে 12 হচ্ছে। দিস ইজ দ্য রিজন। বোঝাতে পারছি আমি এর কেন 12 লেখা হয়। কারণ দেখো, একটা কার্বন পরমাণু যখন ঘোরে তখন এর যে কেন্দ্র থাকে, এই কেন্দ্রের মধ্যে কী কী থাকে,
এই যে নিউক্লিয়াসে কী কী থাকে? প্রোটন প্লাস নিউট্রন থাকে। প্রোটন সংখ্যা এই কার্বনের ক্ষেত্রে 6টা, আর এর টোটাল যদি 12 হয় তাহলে নিউট্রন 6টাই হবে। কিন্তু এর ক্ষেত্রে আমরা 6টা, কিন্তু নিউট্রন সংখ্যা আমরা 8টা পাই। কেন? কারণ ওভারঅল আমরা 14টা পাচ্ছি তাই। ঠিক আছে? তো এখানে যে পারমাণবিক ভর দেখো, তার মানে এর 12 ইউনিট হয়ে যাচ্ছে, এর পারমাণবিক ভর কত হচ্ছে? 14 ইউনিট হয়ে যাচ্ছে। কেন এটা হচ্ছে? কারণ এর নিউট্রন সংখ্যা আলাদা দেয়। তো কারেন্ট অ্যাকশন কী হবে? নিউট্রন সংখ্যা আলাদা দেয়। এইটা হচ্ছে অ্যান্সার হবে। তোমরা স্যার একটা কোশ্চেন্স করার জন্য এত বলার কি দরকার আছে? ইয়েস বলার দরকার আছে, কারণ তোমাদের এতবার বলার পরেও তোমরা ভুল করছো। তাহলে তোমরা কি করে বলছো যে বলার দরকার নেই? এইটা ভালো করে ভাবো। ঠিক আছে? মাথায় আগে খুপ্পি মেয়ে ভালো করে বুদ্ধি আনো, তারপর ক্লাস দেখো। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নটা এক্স্যাক্টলি যে এইভাবে এসেছিলো তা নয়, কিন্তু আমি বিবৃতি সিদ্ধান্ত আকারে দিয়েছি, কিন্তু এই প্রশ্নটা অনেকটা এরকম আকারে এসেছিলো। এপিথেলিয়াল টিস্যুকে সুরক্ষাকারী কলা বলা হয় কেন? প্রোটেক্টিভ টিস্যু কেন বলা হয়? প্রোটেক্টিভ টিস্যু কেন বলা হয় এপিথেলিয়াল টিস্যুকে? দেখো, এপিথেলিয়াল টিস্যুকে প্রোটেক্টিভ টিস্যু বলা হয় এই কারণে, কারণ যেমন দেখো, যেমন ত্বক একটা এপিথেলিয়াল টিস্যু কিন্তু, এবং এটাকে বলা হয় স্ট্র্যাটিফাইড কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। ওয়াই ইট ইজ কল্ড স্ট্র্যাটিফাইড কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু? কারণ এর অনেকগুলো স্তর থাকে। এটা যেমন 1 নম্বর স্তর, এটা 2 নম্বর স্তর, এটা 3 নম্বর স্তর, এটা 4 নম্বর স্তর। অর্থাৎ একটা ত্বক, আমাদের দেহের যে ত্বক, সেটাকে আমরা বলি কোয়ামাস, মানে আঁশযুক্ত বা আয়সাকার। ঠিক আছে? আয়সাকার বহুস্তরীয় আবরণী কলা। কেন বলা হয় বহুস্তরীয় আবরণী কলা? কারণ প্রথম কথা, এর যে কোষগুলো আছে সেগুলো গায়ে গায়ে লেগে থাকে। মানে এনসিইআরটি লেখা আছে দেখে, এদের মধ্যে সিমেন্টাস পদার্থ থাকে। তাহলে প্রথম কথা হচ্ছে এইটা, যে কোষগুলো ঘনভাবে সঞ্চিত থাকে, তাই ক্ষতিকর পদার্থ প্রবেশ করতে পারে না। তো এটা কিন্তু কারেক্ট হলো। নেক্সট দেখো, জীবাণু, ধূলিকণা, রাসায়নিক পদার্থ থেকে শরীরকে রক্ষা করে। এটাও কারেক্ট করে। তো সেই জন্যই তো ত্বক। তুমি ধরো তোমার গায়ে তুমি যদি হোয়াইট সিমেন্টে হাত দাও, তুমি যদি হাত কেটে গেছে এমন জায়গায় হোয়াইট সিমেন্ট লাগাও, তোমার বাড়িতে চুনকাম করার সময় হোয়াইট সিমেন্ট থাকে, দেখবে প্রচণ্ড জ্বালা করছে। কিন্তু তুমি নর্মালি হাতের উপর লাগাবে, দেখবে জ্বালা করবে না। হ্যাঁ, বহুক্ষণ লাগিয়ে থাকলে যেমনি ওখানে কেমিক্যালি একটা ব্যাপার তো ঘটবেই, কিন্তু অনেকক্ষণ মানে তুমি যদি রাখো চকের উপর, তাহলে অতটা জ্বালা করে না। তার মানে ভেতরের যেটা আমাদের নরম অংশ, সেখানে কোনো জিনিস যাতে না আগে পৌঁছায়, তার জন্য ত্বক কিন্তু প্রোটেকশান দেয়। নেক্সট হচ্ছে এপিথেলিয়াল করা শরীরের বাহ্যিক পৃষ্ঠকে আবৃত করে এবং আবরণীর অঙ্গকে ঢেকে রাখতে। এটাও কিন্তু কারেক্ট। 4 নম্বরটা দেখে নিই, এপিথেলিয়াল টিস্যুর প্রধান অংশ হচ্ছে রক্ত পরিবহন করা, তা কিন্তু নয়। আমরা এই রক্ত পরিবহন এপিথেলিয়াল টিস্যুর প্রধান কাজ নয়, সেটা শিরা আর ধমনী করে। তো কারেক্ট আনসার কী হবে? 1 2 3। তো 1 2 3 কোথায় লেখা আছে? এখন এই অপশানে লেখা আছে, এটা কিন্তু আমাদের কারেক্ট অপশান। এইভাবেও কিন্তু অনেক সময় প্রশ্ন দিচ্ছে, এই প্রশ্নটা হয়তো দেয়নি, এভাবেও তোমাদের স্টেটমেন্ট বেস প্রশ্ন কিন্তু দিয়ে দিচ্ছে। ঠিক আছে? চলো নেক্সট পরের প্রশ্ন, শব্দের লাউডনেস নিচের কোনটির ওপর নির্ভরশীল নয়? দেখো, বিবৃতিগুলো একবার খেয়াল করো। বলছে তোমাদের শব্দ তরঙ্গের বিস্তার বা অ্যাম্পলিটিউডের ওপর নির্ভর করে। এখানে বলেছে নির্ভরশীল নয় কোনটার ওপর? অ্যাম্পলিটিউড কাকে বলা হয়? শব্দ কত দূর যাচ্ছে, উৎস থেকে শব্দ কত দূর যাচ্ছে, যদি আমরা খুব সাধারণ ভাষায় বলি তাহলে এটা কি বলা হয়? শব্দের বিস্তার। ঠিক আছে? উৎস থেকে শব্দ কত দূর যাচ্ছে, এটাকে আমরা কি বলি সাধারণ ভাষায়? শব্দের বিস্তার। কিন্তু আমরা যদি ফিজিক্সের ভাষায় বলি তাহলে শব্দের বিস্তারকে ঠিক এভাবে বোঝানো হয় না। তুমি যদি দেখো কোনো শব্দের যদি তরঙ্গকে দেখো, দেখবে শব্দের তরঙ্গ ভাইব্রেশনের মাধ্যমে যায়, এরকমভাবে যায়। ঠিক আছে? এই যে মাঝখানে যে দাগটা দিয়েছি, এটা হচ্ছে স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইন থেকে শব্দের ওপর অংশ কতটা উপর দিকে উঠছে আর নিচের অংশ কতটা নিচের দিকে নামছে, এইটা দেখো। এটা একটা, ধরো এটা এ শব্দ, আমি আরেকটা শব্দকে তোমাদের সামনে এঁকে দিচ্ছি, সেটা দেখলে বুঝতে পারবে বেটার। একটু অন্য কালি নিই, আমি এই শব্দটাকে অন্যভাবে আঁকছি। ধরো এখানে আর একটা শব্দ আছে, ঠিক আছে, তার মিন পজিশন হচ্ছে এইটা, এবং সে কীভাবে গেছে? দেখো, সে গেছে হচ্ছে এইভাবে। ধরো সে গেছে হচ্ছে এইভাবে। তাই তুমি দেখো ভালো করে, আরেকবার আঁকি, এই সে গেছে এইভাবে। এবার তুমি আমাকে একটা জিনিস বলো ভালো করে, খেয়াল করো ভালো করে, যে এই শব্দের বিস্তার দেখো, তার যে মিন পজিশন তার থেকে কতটা আপ ডাউনে উঠেছে দেখতে পাচ্ছ? অর্থাৎ মিন পজিশন, এইটা হচ্ছে মিন পজিশন বা মধ্যম পজিশন, এটা হচ্ছে বি নামক তরঙ্গ। তাহলে কোন তরঙ্গের অ্যাম্পলিটিউড বেশি হবে? এ তরঙ্গে অ্যাম্পলিটিউড বেশি। ঠিক আছে? তো অনেকটা তুমি এইভাবে ভাবতে পারো। যদি এটা একটুখানি বোঝানোটা, তার মানে একটু ক্লাস দরকার হবে, এটা যদি কারোকে বুঝতে অসুবিধা হয়, সে আমার ডিটেলস পেড ক্লাস দেখতে পারো। পেড ক্লাসে আমি তোমাদের শব্দের পুরো ব্যাপারটা বিক্রম ব্যাচ 1-এও করিয়েছি, বিক্রম ব্যাচ 2-তেও আমি করিয়ে দিয়েছি। ঠিক আছে? কারণ শব্দ থেকে প্রচুর প্রশ্ন আসছে বলে শব্দ আমি কালকেই তোমাদের শব্দ কমপ্লিট হয়েছে বিক্রম ব্যাচ 2-তে।
ঠিক আছে, সেটা দেখতে পারো, আমার ফ্রি ক্লাস আছে সেখানেও তোমরা দেখতে পারো। যে শব্দ হচ্ছে কি মিন পজিশান, এইটা ধরো মিন পজিশান, ধরো এখানে একটা এক্স বলে একটা পজিশান আছে, তার থেকে ভাইব্রেশন হয়ে কতটা উপর দিকে যাচ্ছে, আর এখানে ধরো ওয়াই পজিশান আছে, তার থেকে ভাইব্রেশন কতটা নিচে যাচ্ছে, এই পজিশান থেকে কতটা সরছে, এটাকে বলা হয় শব্দের বিস্তার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তো শব্দ যে লাউডনেস সেটা শব্দের অ্যামপ্লিটিউডের উপর নির্ভর করে। ঠিক আছে, শব্দের তীব্রতা ইন্টেন্সিটির ওপর নির্ভর করে। তীব্রতা কাকে বলা হয়? তীব্রতা হচ্ছে কত জোরে, তুমি ধরো আস্তে মারলে ডুব করে আওয়াজ হলো, জোরে মারলে ধুম করে আওয়াজ হলো। এই যে তুমি জোরে মারছো অর্থাৎ বল তুমি প্রয়োগ করছো, ঠিক আছে, কত জোরে বল প্রয়োগ করে শব্দ উৎপন্ন করা হচ্ছে তার উপরে তীব্রতা এবং লাউডনেস দুটি নির্ভর করে। কত জোরে বল প্রয়োগ করা হচ্ছে এনসিইআরটি লেখা আছে দেখবে, ঠিক আছে, বল প্রয়োগ করছো, তো এটার ওপরও নির্ভর করে। নেক্সট হচ্ছে উৎস থেকে শ্রোতার দূরত্ব। দেখো স্টেশনের ধারে যাদের বাড়ি তারা ট্রেনের হর্ন বেশি জোরে শুনতে পায়, যাদের বাড়ি স্টেশন থেকে অনেক দূরে তারা কিন্তু ওই হর্নটাকে হয়তো শুনতে পায় খুব ক্ষীণ বা হয়তো শুনতে পায়ই না। তার মানে উৎস থেকে যত দূরে যাচ্ছ তত কিন্তু লাউডনেস কমতে থাকে। তাহলে এর ওপরেও কিন্তু নির্ভর করে, কিন্তু মনে রাখবে কম্পাঙ্কের ওপরে লাউডনেস নির্ভর করে না। ঠিক আছে, সে অ্যান্সার আমাদের এখানে কী হবে? 3 নম্বর উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ফ্রিকোয়েন্সির ওপরে কিন্তু আমাদের শব্দের লাউডনেস নির্ভর করে না। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এর ওপর কি করে না। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো পরের প্রশ্ন, ধাতব অক্সাইড এবং অ্যাসিডের বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয় না? দেখো নর্মালি আমরা ধাতব অক্সাইড, যেমন তুমি কপার অক্সাইডকে নাও, কপার টু অক্সাইড এটা, ঠিক আছে, কপার টু অক্সাইড এটাকে বলা হয় কপার টু অক্সাইড, সিইউও। কেন? কারণ এখানে যোজ্যতা হচ্ছে 2। তো কপার অক্সাইডকে যদি তুমি নাও এবং তার সঙ্গে যদি HCl এর বিক্রিয়া করাও, তুমি দেখবে এখানে কপার ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, আর তার সাথে সাথে তোমাদের H2O উৎপন্ন হচ্ছে, জল উৎপন্ন হচ্ছে। তার মানে একটা লবণ উৎপন্ন হয়, ক্লোরাইড লবণ উৎপন্ন হচ্ছে এখানে, যেমন একটা লবণ উৎপন্ন হচ্ছে, আর কি উৎপন্ন হচ্ছে? জল। তুমি বলো অ্যাসিডের সঙ্গে কার বিক্রিয়ায় লবণ আর জল উৎপন্ন হয়? আমরা জানি ক্ষারের বিক্রিয়ায়। তার মানে ধাতব অক্সাইডগুলো অনেকটা ক্ষারের মতো কাজ করে, এই জন্যই তার সাথে অ্যাসিড, এটা HCl অ্যাসিড, তার বিক্রিয়ায় কিন্তু কপার ক্লোরাইড আর জল উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, সো লবণ আর জল তো উৎপন্ন হয়ই হয়। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড কি উৎপন্ন হয়? ভালো করে ভাবো, কার্বন ডাই অক্সাইড কি উৎপন্ন হয়? দেখো এখানে অক্সাইড বলেছে, তুমি যদি এখানে কার্বনেট, দেখো পয়েন্ট টু পয়েন্ট, তুমি যদি এখানে মেটাল মানে ধাতব, মেটাল মানে ধাতব, বুঝতে পারছো, ধাতব কার্বনেটকে নাও, ঠিক আছে, বা তুমি যদি এখানে মেটাল বাইকার্বনেটকে নাও, কাকে নাও? মেটাল বাইকার্বনেট, তবে তুমি দেখতে পাবে তার সঙ্গে যখন অ্যাসিডের বিক্রিয়া করানো হয় বা HCl বা H2SO4 বা সামথিং যখন বিক্রিয়া করাবে তখন তুমি দেখতে পাবে এখানে একটা লবণ উৎপন্ন হবে। ঠিক আছে, লবণ, তার সাথে তোমাদের কার্বন ডাইঅক্সাইড, তার সঙ্গে তোমাদের জল উৎপন্ন হচ্ছে। এই CO2 তো আসে এই কার্বনেট আর বাইকার্বনেটের কার্বন থেকে, এই জন্য তো এখানে চলে আসে, কিন্তু এখানে তো অক্সাইড, ফলে এখানে তো কোনো মানে নেই, সুতরাং কার্বন ডাইঅক্সাইড কিন্তু উৎপন্ন হয় না। ঠিক আছে, হ্যাঁ তাপ উৎপন্ন নির্গত হতে পারে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কোনটা হবে? এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, এটা কিন্তু কখনোই হতে পারে না। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, তড়িৎ প্রবাহের সাথে চৌম্বক ক্ষেত্রের সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? বলছে তড়িৎ প্রবাহের মান বাড়ালে, সঠিক কোনটা বলতে বলেছে না কি বলতে বলেছে? আচ্ছা এখানে মিক্সড আপ দেওয়া রয়েছে। আচ্ছা, তড়িৎ প্রবাহের মান বাড়লে চৌম্বক ক্ষেত্রের তীব্রতা বাড়ে, এটা কারেক্ট। আমরা জানি কারেন্টের সঙ্গে, আমি আই বলে লিখছি, কারেন্টের সাথে ম্যাগনেটিক ফিল্ড যাকে বি দিয়ে রিপ্রেজেন্ট করানো হয় তার যে সম্পর্ক থাকে সেটা থাকে সমানুপাতিক। সেটা তুমি স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, মানে এরকমভাবে কোনো একটা লাইন দিয়েছো, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেটাতেও দেখতে পারো, বা তুমি যদি লুপ নাও মানে বৃত্তাকার তড়িৎ পরিবাহী নাও, তাহলে সেটাতেও তুমি কি পাবে? তুমি ব্যাপারটা একই পাবে। দুটো ক্ষেত্রেই কিন্তু কারেন্ট বাড়ালে তোমাদের কিন্তু ম্যাগনেটিক ফিল্ড বাড়ে, সেটা কিন্তু কারেক্টই আছে। নেক্সট বলছে তড়িৎ প্রবাহের মান কমালে চুম্বক ক্ষেত্রের তীব্রতা কমে, এটাও কারেক্ট আছে, তাহলে 1 আর 2 ডেফিনেটলি কারেক্ট। আর বলে যে তড়িৎ প্রবাহের সাথে চুম্বক ক্ষেত্রের কোনো সম্পর্ক নেই, এটা কিন্তু কারেক্ট নয়, কারণ দেখতে পাচ্ছি সম্পর্ক আছে। ঠিক আছে, আর কি বলেছে? তড়িৎ প্রবাহ শূন্য হলে চুম্বক ক্ষেত্র শূন্য হয়ে যায়, এটাও কিন্তু কারেক্ট। যদি তড়িৎ প্রবাহ তুমি শূন্য করে দাও, ইলেকট্রোম্যাগনেটের কথা বিশেষ করে যখন বলছি, আমরা যখন তড়িৎ চুম্বকের কথা বলছি, তড়িৎ চুম্বক, পয়েন্ট টু বি নোটেড, তড়িৎ চুম্বকের কথা যখন বলছি তখন ডেফিনেটলি তড়িতের কারণেই চুম্বকত্ব পাচ্ছে ওটা তারটা। যখন তুমি তড়িৎ দেবে না তখন এর কোনো চুম্বকত্বই থাকবে না, এটাও কিন্তু কারেক্ট। তো আমরা কী দেখতে পাচ্ছি যে 1, 2 অ্যান্ড 3 কারেক্ট, সরি 1, 2 অ্যান্ড 4 কারেক্ট, এই দেখো 1 কারেক্ট, 2 কারেক্ট অ্যান্ড 4 কারেক্ট, এইটা কিন্তু আমাদের কারেক্ট হচ্ছে। ঠিক আছে, সমানুপাতিক সম্পর্ক থাকে।
পরের প্রশ্ন বলছে জি এর মান কোনটার উপর নির্ভরশীল নয়। দেখো জি এর মান আমরা জানি কার সাথে সমানুপাতিক থাকে, জি এর মান নয় অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশনাল ফোর্সের মান, মানে পৃথিবী মাধ্যাকর্ষণ বলের মান কার সাথে সমানুপাতিক থাকে। আমরা জানি দুটো বস্তু আছে, তাদের মধ্যেকার দূরত্ব আর তাদের যে ডিস্ট্যান্স থাকে তার ডি স্কোয়ারের সাথে সমানুপাতিক সম্পর্কে থাকে, ঠিক আছে। তাদের যে ভরের সাথে সমানুপাতিক আর দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। এখানে যদি তুমি এটা তুলে দাও তাহলে বড় হাতে জি চলে আসবে, ঠিক আছে, অর্থাৎ গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট চলে আসবে। তো তুমি দেখতে পাচ্ছ বস্তুর ভরের উপর নির্ভর করে, ডেফিনেটলি নির্ভর করে। পৃথিবী ও বস্তুর মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে, এই যে ডি, এর উপর নির্ভর করে। বস্তুর আকারের উপর নির্ভর করে না, করে না। পৃথিবীর ভরের উপর নির্ভর করে, অবশ্যই করে। বস্তুর ভরের উপর নির্ভর করে, পৃথিবীর ভরের উপর নির্ভর করে। এখানে যে দুটো ভরের কথা বললাম, একটা ভরকে আমি বড় হাতে লিখেছি, এটা হচ্ছে পৃথিবীর ভর, আর একটা ভর হচ্ছে বস্তুর ভর। তো কারেক্ট আনসার আমাদের কী হবে? এই তিনটে 1, 2 অ্যান্ড 4, এই তিনটে আমাদের একসাথে কারেক্ট আনসার হবে। এখানে বলেছে ও নির্ভরশীল নয় বলেছে, তাহলে আমাদের 3 নম্বরটা অ্যান্সার হবে, এইটা অ্যান্সার হবে। কারণ নির্ভরশীল নয় কোনটার ওপর বলেছে? বস্তুর আকারের ওপর নির্ভরশীল নয়, ঠিক আছে। সো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্ন, যদি চাঁদে কোনো বস্তুর ওজন 3 নিউটন হয়, আমরা জানি ওজন একটা ফোর্স, আর ফোর্সের একক কিন্তু নিউটন আর ডাইন হয়, সেই জন্য ওজনেরও একক নিউটনই হয়, কারণ ওজন একটা টাইপের ফোর্স। তবে পৃথিবীতে ওজন কত হবে? দেখো পৃথিবীতে কোনো বস্তুর ওজন যদি 60 নিউটন হয়, ঠিক আছে, পৃথিবীতে, এটা কি পৃথিবী, তাহলে চাঁদে তার ওজন হয়ে যায় 1/6, অর্থাৎ এর সঙ্গে 1/6 করলে আমি চাঁদে পাবো মানে 10 নিউটন পাবো। এখানে তা বলেনি, এখানে চাঁদেরটা দেওয়া রয়েছে, পৃথিবীরটা বার করতে বলেছে। যখন পৃথিবী থেকে চাঁদে যাব তখন আমরা ইন্টু 1/6 করি, আর চাঁদ থেকে যখন পৃথিবীতে আসবো তখন আমরা ইন্টু 6 করবো, মানে ঠিক এর উল্টোটাকে গুণ করব। তো চাঁদে রয়েছে আমাদের 3, পৃথিবীতে হবে 3 × 6, দ্যাট মিন্স 18 নিউটন। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ওকে, চলো 8 দাগ বলছে যে নিম্নলিখিত কোন উপাদানটি উভধর্মী বা অ্যাম্ফোটেরিক অক্সাইড হিসেবে কাজ করে? অ্যান্সার হবে তোমাদের অ্যালুমিনিয়াম। দেখো অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক অক্সাইড, জিঙ্কটা মনে রাখবে, এই দুটো অক্সাইড অ্যাম্ফোটেরিক অক্সাইড হিসেবে কাজ করে। একটু আগে তোমরা দেখলে যে ধাতব অক্সাইডগুলো, ধাতব মেজরিটি অফ দ্য অক্সাইড, ধাতব অক্সাইড, মেটাল অক্সাইড, তারা নর্মালি ক্ষার আকারে কাজ করে, এবং তাদের সঙ্গে যখন অ্যাসিডের বিক্রিয়া হচ্ছিলো, যেমন এইসিলের বিক্রিয়া হচ্ছিলো, তখন আমরা কী দেখতে পাচ্ছিলাম একটু আগে? লবণ আর জল উৎপন্ন হচ্ছিলো। কিন্তু দুটো ধাতু আছে, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম, দুই হচ্ছে জিঙ্ক, এদের যে অক্সাইড, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইডের কী হয় Al2O3, আর জিঙ্ক অক্সাইড যেমন ZnO, এরা যেমন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তেমন এরা ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারে। যখন এরা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তখন এরা ক্ষার আকারে কাজ করে, আর যখন ক্ষারের সঙ্গে বিক্রিয়া করছে তখন এরা অ্যাসিড আকারে কাজ করে। মানে এদের মধ্যে দুটোরই গুণাবলী বর্তমান, ক্ষার আর অ্যাসিড বোথ গুণাবলী এদের মধ্যে বর্তমান থাকে। যখন এরা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে তখন এরা ক্ষারের মতো কাজ করছে, আর যখন ক্ষারের সাথে বিক্রিয়া করছে তখন এরা অ্যাসিডের সাথে কাজ করছে। জিঙ্ক অক্সাইডেরও ব্যাপারটা তাই, এরাও অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করতে পারে। নর্মালি মেটাল অক্সাইডগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, ক্ষারের সাথে বিক্রিয়া করে না, কারণ এরা নিজেরাই ক্ষারীয় হয়। কিন্তু মানে এক্সেপশন হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড আর জিঙ্ক অক্সাইড, এরা কিন্তু অ্যাসিড ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করতে পারে, ঠিক আছে, বোঝাতে পারলাম? এই জন্য তোমরা দেখবে যে এই অ্যালুমিনিয়াম অক্সাইড আর জিঙ্ক অক্সাইডকে আমরা উভধর্মী বা অ্যাম্ফোটেরিক অক্সাইড বলে থাকি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, দ্রবণ সম্পর্কে কোন বৈশিষ্ট্যগুলি সঠিক? এটি একটি বিষমাঙ্গি। দেখো দ্রবণ হচ্ছে যেমন তুমি যদি জল থাকে, ঠিক আছে, আর জলের মধ্যে তুমি দিয়েছো চিনি, তাহলে চিনি আর জল বা লবণ, তাহলে চিনি আর জল লবণ গুলে যায়। এই যে গুলে যাওয়া, ঠিক আছে, এই গুলে যাওয়া ব্যাপারটাকে আমরা কি বলি? আমরা বলি দ্রবণ বা সলিউশন বলি, যেটা আমরা চিনির জল বা নুনের জল বলি, ঠিক আছে। এটা কিন্তু হেটেরোজেনাস নয়, কারণ এক্ষেত্রে তুমি গুলে যাওয়ার পরে না লবণ না জল কোনোটাকে তুমি একে অপরের সাথে আলাদা করতে পারবে না, কিন্তু টেস্ট যখন খাবে তখন তুমি জলের মধ্যে শুধু জল নয় লবণেরও টেস্ট পাবে, সেটা হেটেরোজেনাস নয়। দ্বিতীয় কথা হচ্ছে নিচে বসে যায় না, নিচে বসে যায় না। নিচে বসে যাওয়া অর্থই আলাদা হয়ে যাচ্ছে লবণ, তা কিন্তু নয়, জলের সঙ্গে গুলে থাকে। নেক্সট হচ্ছে খালি চোখে অবশ্যই দেখা যায় না। খালি চোখে কেন? ইলেকট্রো যন্ত্রে অনেক সময় এদেরকে দেখা যায় না, সে এটাও আমাদের ইনকারেক্ট। নেক্সট হচ্ছে সমাঙ্গী বা হিটারোজেনাস, মানে এটা সমসত্ব মিশ্রণ। এই সমাঙ্গী এই কথাটা জানি না কেন বাংলা করলে সমাঙ্গী হোমোজেনাসের আসে, হিন্দি ভাষা বাংলা, এটা বেসিক্যালি এটা কোনো বাংলাই নয়, অ্যাকচুয়াল বাংলা হচ্ছে সমসত্ব, আর এই হেটারোজেনাসের বাংলা হচ্ছে অসমসত্ব, ঠিক আছে। গর্বিত আমি বাঙালি। তো এটা হচ্ছে সমসত্ব, অ্যান্সার উইল বি সমসত্ব, এটার অ্যান্সার হবে অসমসত্ব। ক্লিয়ার?
তো ডি অপশান কিন্তু আমাদের এখানে কী হবে, এখানে অ্যান্সার হবে এখানে। ঠিক আছে, চলো নেক্সট পরেরটা। পরের প্রশ্ন বলেছে রাসায়নিক প্রতীক। দেখো তোমাদের যে অ্যাটম অ্যান্ড মলিকিউল আছে না, ওই অ্যাটম অ্যান্ড মলিকিউলে তোমরা বলেছে এটা কি তোমাদের থেকে দেওয়া হয়েছে? না, অ্যাটম অ্যান্ড মলিকিউল মানে অণু পরমাণুর যে চ্যাপ্টার আছে, পরমাণু অণু, এই চ্যাপ্টার থেকে তোমাদের বেসিক্যালি কী হচ্ছে, ক্লাস 9-এর যে এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতেও, আরআরসি গ্রুপ ডিতেও প্রশ্ন এসেছিলো। আর আমরা দেখতে পাচ্ছি টেকনিশিয়ানও প্রশ্ন এসছে, আর আমরা দেখতে পাচ্ছি এএলপিতেও কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসছে। এই চ্যাপ্টারটা যতটাই তুমি আনকমন বা সোজা ইজি ভাবো না কেন, যখন প্রশ্ন দিচ্ছে তখন বাস্তবে মনে হচ্ছে না সেটা ইজি, কারণ স্টুডেন্টের সেরকম রিয়াকশন আমরা পাচ্ছি না। দেখো লোহা হচ্ছে ফেরাস থেকে লোহার যে সংকেত আছে সেটা আসে এফি। সোনার ক্ষেত্রে আমরা জানি, সোনার ক্ষেত্রে যে সংকেত আছে সেটা হচ্ছে অরাম, সোনার যে ল্যাটিন নাম সেটা হচ্ছে অরাম, সেখান থেকে আমাদের এইউ টার্মটা আসে। যেমন রূপোর ক্ষেত্রে আমরা জানি আর্জেন্টাম, সো রূপোর ক্ষেত্রে আমরা পাই এজি কথাটা পাই। ঠিক আছে, বোঝাতে পারছি আমি? আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের স্টিন হচ্ছে স্ট্যানিয়াম, সেখান থেকে আমরা এসএন কথাটা পাই, এটাই আমাদের এখানে কারেক্ট দেওয়া আছে। পটাশিয়ামের ক্ষেত্রে ক্যালিয়াম, সো আমরা পাই কে। ঠিক আছে, সংকেত কী পাই? কে। তো এখানে ল্যাটিন নাম থেকে আসে, তো কারেক্ট অ্যান্সার আমাদের এখানে কী হবে? টিন হবে। তো তোমরা এই অ্যাটম অ্যান্ড মলিকিউলের যে পার্ট আছে সেই পার্টে তোমরা দেখবে তোমাদের ওই ডালটনের পরমাণু, তারপরে বিভিন্ন সূত্র, এছাড়া তোমাদের ওই পার্টটা দেওয়া আছে, তোমাদের লিস্ট করা আছে, ওর উপর বেস করে প্রশ্নগুলো তোমাদের আসছে। ঠিক আছে, দেখো আমি বলি আরেকটা জিনিস, লেড, এলইএডি লেড, লেডের সংকেত কিন্তু পিবি হয়, মনে রাখবে, প্লাম বাম থেকে আসে, এর ল্যাটিন নাম প্লাম বাম, সেখান থেকে আসে। ঠিক আছে, যেমন আর একটা যদি বলি, হ্যাঁ কপার, কপারের যেমন সংকেত তোমরা সবাই জানো সিইউ, কেন হয়? কারণ কিউপ্রাম। ঠিক আছে, যেমন আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে তোমাদের টাংস্টেন, ঠিক আছে, টাংস্টেনের সংকেত কী হয়? ডব্লু, কারণ উলফ্রাম, ডব্লু হচ্ছে ল্যাটিন নাম, উলফ্রাম থেকে আসছে। অনেক সময় ল্যাটিন নাম থেকেও আসে, বা অনেক সময় যেখান থেকে এটা প্রথম পাওয়া গেছিলো সেই জায়গার নাম থেকেও এর কিন্তু নাম দেওয়া হয়। যেমন মার্কারি মানে পারদ, ঠিক আছে, এগুলো লিখে দিলাম, এগুলোর উপর বেশ করে পড়ে, কারণ এগুলো দেখে মার্কেট দেওয়া এমআর দিয়ে দিলে, এমআর কিন্তু নয় মার্কেটের সংকেত, মার্কেটের সংকেত কি? এইচ জি। ঠিক আছে, এইচ জি, এটা মাথায় রাখবে। তো এইগুলো একটু মনে রাখবে, অনেক সময় পড়ছে। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টটাতে। যেমন তোমাদের সোডিয়াম, সোডিয়ামের সংকেত কি? সোডিয়ামের সংকেত হচ্ছে এনএ, ন্যাট্রিয়াম থেকে আসে নামটা, ন্যাট্রিয়াম থেকে এই নামটা সোডিয়াম এসছে। পরের প্রশ্ন দেখো কী বলেছে, যদি কোনো বস্তুর ত্বরণ সমান হয়, তার মানে কি? ধরো প্রথমে এই বস্তুটার বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 1 সেকেন্ড হয়েছে, এই বস্তুটার বেগ বেড়ে হয়েছে 4 মিটার পার সেকেন্ড। তারপরে আর এখান থেকে এখানে যেতে 1 সেকেন্ড সময় লেগেছে। কত সেকেন্ড সময় লেগেছে? এই বেগটা বৃদ্ধি পেতে কত সময় লেগেছে? 1 সেকেন্ড সময় লেগেছে। ঠিক আছে, তারপরে হয়েছে 6 মিটার পার সেকেন্ড, এখান থেকে এখানে হয়েছে দেখো 1 সেকেন্ড সময় লেগেছে। তারপরে হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, এইটা এনসিইআরটিতে উল্লেখ আছে, কিন্তু এর মিনিংটা যদি তুমি না বোঝো, শুধু লাইন বাই লাইন যদি মুখস্থ করো, তাহলে খিচুড়ি পাকিয়ে যাবে কিন্তু। ওই জন্য আমি বারবার বলছি যে ব্যাপার বুঝে মুখস্থ করতে হবে। 1 সেকেন্ড, তাহলে তুমি দেখো এখানে ক সেকেন্ড করে বাড়ছে, দেখো এখান থেকে এখানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এটা বেড়েছে, তবেই তো 4 মিটার পার সেকেন্ড হয়েছে। এখান থেকে এখানে হচ্ছে দেখো 2 মিটার পার সেকেন্ড বেড়েছে, এখান থেকে এখানে হচ্ছে দেখো 2 মিটার পার সেকেন্ড, দেখো এখানে বেড়েছে, 2 মিটার পার সেকেন্ড বেড়েছে। এবার ত্বরণ যদি এখান থেকে তোমাদের যদি বলে যে স্যার ত্বরণ কী হবে, ত্বরণ বার করো, দেখো কতটা বাড়ছে, প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড করে বাড়ছে। 6 থেকে 8 হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেড়েছে, 4 থেকে 6 হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেড়েছে। সো 2 মিটার পার সেকেন্ড বাড়ছে, ক সেকেন্ডে বাড়ছে? প্রতি 1 সেকেন্ড করে যাচ্ছে, এই ব্যাপারটা বাড়ছে। তার মানে ত্বরণ আমাদের 2 মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড, আমরা এখানে ত্বরণটা আমরা লিখতে পারি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা ত্বরণ লিখতে পারি। তাহলে ত্বরণ ফিক্সড হলো। দেখো এখানে যে অঙ্কটা বলেছে, বা মানে অঙ্কই অ্যাকচুয়ালি এটা, কিন্তু দিয়েছে স্টেটমেন্ট বেসড। 1 মিনিট, না এসি লাগবে না, অফ করে দাও। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড শিফটের যে স্লাইডগুলো তৈরি হচ্ছে ওগুলো আমার লাগবে না, এটার সঙ্গে পড়িয়ে দিই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা চলো, যেটা বলছিলাম যে 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড করে, 2 মিটার পার সেকেন্ড করে তোমাদের কী হয়েছে, তোমাদের বাড়ছে। ক্লিয়ার হয়েছে এটা? 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড করে কী হয়েছে, তোমাদের বাড়ছে। তাহলে দেখো এই যে বলেছে ত্বরণ সমান, তাহলে ত্বরণ দেখো যখন 2 মিটার পার সেকেন্ড থেকে 4 মিটার পার সেকেন্ড হয়েছে, তখনও ত্বরণ কত ছিল? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারই ছিল। এখানে কত ছিল? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে কত ছিল? 2 মিটার পার সেকেন্ড। তখন বলছে সেই স্কোয়ার তো লেখা নি, আরে আমি তো এখানে বৃদ্ধিটা লিখেছি,
বৃদ্ধি বাই টাইম করলে তবে তো আমরা স্কোয়ার পাবো। চলো লিখে দিচ্ছি এখানে, বৃদ্ধি হলে এইটা লিখবো, ত্বরণ বললে আমরা এইটা বলবো। তাহলে ত্বরণ কিন্তু আমাদের প্রতি ক্ষেত্রে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার করেই ছিল, তার মানে ত্বরণ সমান তো, স্থির তো, ঠিক আছে। এবার তুমি বলো প্রাথমিক বেগ কী ছিল, 2 মিটার পার সেকেন্ড, আর অন্তিম বেগ কী হয়েছে, 8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তোমাদের বলছে গড় বেগ বার করতে, ঠিক আছে। আচ্ছা, আমাদের যদি এরকম চারটে সংখ্যা দেওয়া থাকে 2, 4, 6, 8, আমরা তার গড় করব কী করে, 2, 4, 6, 8-এর গড় করব কী করে? তোমরা অনেকে হয়তো জানো না, এবারে যাদের ভালো করে পড়া নেই তাদের অঙ্কের ক্ষেত্রে যাতে ঘাটতি আছে, তারা তো জানো না যে এই যে মাঝের দুটো যে সংখ্যা, কি বলো, এই যে মাঝের যে দুটো সংখ্যা যখন তোমাদের গ্যাপ সেম থাকে, দেখো 2 করে বাড়ছে, 2 2 2 করে বাড়ছে, গ্যাপ যখন সেম থাকে তখন এই মাঝের যে দুটো সংখ্যার মাঝখানের যে সংখ্যাটা সেটাই তোমাদের গড় হয়। আর সেই সংখ্যাটা আরেকভাবে পাওয়া যায়, কীভাবে পাওয়া যায়, প্রথম সংখ্যা আর শেষ সংখ্যার গড় করলে পাওয়া যায়, মানে x+y/2 করলেও পাওয়া যায়, ঠিক আছে। তুমি করে দেখো, x+y/2 করলে কত হয়, x+y/2 মানে 2 + 8/2, তার মানে কত হবে, 10/2, তার মানে হচ্ছে 5। তুমি বলো 4 আর 6-এর মাঝের সংখ্যা কত, 5 তো, দেখো এটাই কিন্তু গড় হবে। আরেকভাবে গড় নির্ণয় করা যায়, কীভাবে গড় নির্ণয় করা যায়, আমরা যদি সব কটা সংখ্যাকে যোগ করে 4 দিয়ে ভাগ করি, 2 + 4 + 6 + 8 কত হচ্ছে, 6 আর 4 10 আর 2 12, 12 আর 8 কত হচ্ছে, 20, ঠিক আছে। 20/4, 20/4 করলে আমরা কী পাবো, 5 পাবো। তার মানে এই সংখ্যাগুলোর গড় আমাদের কী হবে, এই যে 2, 4, 6, 8, এদের গড় আমাদের কী হবে, সেই 5ই হবে। কীভাবে বার করতে পারি, 3টে পদ্ধতি দেখিয়েছি। যখন ডিফারেন্স সেম তখন এই যে মাঝের যে দুটো সংখ্যা তাদের মাঝখানে যে সংখ্যাটা থাকে সেটাই গড় হয়, এভাবে বার করতে পারি, এটা ফার্স্ট পদ্ধতি গেল। দ্বিতীয় পদ্ধতি কি, প্রথম যে সংখ্যা, মানে এখানে যেটা প্রাথমিক বেগ আর অন্তিম বেগ বলেছে, মানে এই এক্সটাকে তুমি এক্স না ধরে এখানে তুমি কি করে দাও, এখানে তুমি এটাকে ইউ করে দাও। ইউ মানে আমরা জানি প্রাথমিক বেগ, দেখো আমি বোঝাচ্ছি বলে একটু সময় লাগছে, ঠিক আছে, ব্যাপারটা বুঝে যাও, কালকে তোমার সুবিধা হবে, কারণ কালকে পরীক্ষা আছে। u+v, এই জায়গায় তুমি x+y-এর জায়গায় তুমি u+v করে দাও, 1 মিনিট, ইউ করে দাও, আর এখানে তুমি কি করে দাও, এখানে তুমি ভি করে দাও, তাহলে তোমাদের u+v মানে সেই 2 + 8 মানে 10/2 মানে 5 হয়ে যাবে, ঠিক আছে। অথবা তুমি কি করো, নর্মাল গড় কী করে, সব কটাকে যোগ করে যতগুলো সংখ্যা 4 দিয়ে ভাগ, তো 2 + 4 + 6 + 8/4, কারণ 4টে সংখ্যা আছে, তা করলেও তুমি সেই 5ই পাবে। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম, যখন ত্বরণ স্থির তখন প্রাথমিক বেগ মানে প্রথমে যে সংখ্যাটা আছে আর শেষের বেগ মানে শেষের সংখ্যাটা, দুটোর গড় করলেই আমরা অ্যাকচুয়াল পুরোটারই গড় পেয়ে যাই, ঠিক আছে। যেটা কোথায় দেওয়া আছে, এই জায়গা দেওয়া আছে, এটা আমি এখানে লিখেওছি। এটা হচ্ছে ব্যাখ্যা। এই জন্য বলি লাইন বাই লাইন পড়ো, বাট ব্যাখ্যা শুনে পড়ো, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে, আমাদের পেডে এইভাবেই ধরে প্রত্যেকটা পার্ট পড়ানো হয়েছে, বোঝাতে পারছি। চলো নেক্সট 12 দেখে পরের প্রশ্ন, কোনো বস্তু তার গড় অবস্থান থেকে, একটু আগে যেটা বলছিলাম, একটা তোমাদের মনে থেকে শব্দ এঁকেছিলাম, একে আমি কী করেছিলাম, এর এদিকে একবার দিয়েছিলাম, এদিকে একবার দিয়েছিলাম, এদিকে একবার দিয়েছিলাম, এই যে বড় করে আঁকলাম, তা দেখো এই গড় অবস্থান কোনটা, এটা গড় অবস্থান এখান থেকে এই নিচের দিকে এসছে, আর এখানে কী হয়েছে, ওপর দিকে গেছে, এটাকে আমরা বলি অসিলেশন বা দোলন। এই ধরনের যে তোমাদের চলন তাকে আমরা বলি ভাইব্রেশন বা অসিলেশন বা দোলন। এটা তোমাদের শব্দ চ্যাপ্টারে কিন্তু আছে, শব্দ চ্যাপ্টারে তোমাদের আছে, ওকে। একটু স্পিডে এগোই, কেমন, একজন ব্যক্তি আছে যে পূর্ব দিকে যাচ্ছে, এইটা হচ্ছে পূর্ব দিকে যাচ্ছে, কতটা যাচ্ছে, 6 কিমি যাচ্ছে, এবং সে তারপর সে আবার পশ্চিম দিকে গেল, পূর্ব দিকে এতটা এগিয়েছে, তারপর সে পশ্চিম দিকে, মানে এখান থেকে স্টার্ট করবে, এখান থেকে স্টার্ট করে সে পশ্চিম দিকে যাচ্ছে, কতটা, 8 কিলোমিটার যাচ্ছে, টোটালটা কত, 8 কিলোমিটার। তাই তুমি বলো সে নেগেটিভ কতটা চলেছে, 2 কিলোমিটার নেগেটিভ চলেছে পশ্চিম দিকে, ঠিক আছে। সো কারেক্ট আনসার কী হবে, বলছে তার স্থানচ্যুতি কী হবে, ভালো করে ভাবো। স্থানচ্যুতি বলতে আমরা কী বুঝি, ডিসপ্লেসমেন্ট বুঝি। সে স্টার্ট করেছিল, সে স্টার্ট এখান থেকে করেছিল, এই জায়গা থেকে স্টার্ট করেছিল না, স্টার্টিং টু এন্ডিং, মানে সে কী করেছে, এই রকম গেছে অ্যাকচুয়ালি, বুঝতে পারলাম। এখান থেকে এইটুকু গেছে 6 কিলোমিটার, এখান থেকে ঘুরে আবার সে 8 কিলোমিটার গেছে। কিন্তু আমরা তো ভাই ডিসপ্লেসমেন্ট বলতে এন্ডিং আর স্টার্টিংকে বুঝি, এন্ডিং আর স্টার্টিং কী হবে, দেখতে পাচ্ছ আশা করি, এদিকে গেছে, এই হচ্ছে স্টার্ট ছিল, এইটা আমাদের স্টার্ট পয়েন্ট ছিল, আর এখন এই এরম পজিশনে দাঁড়িয়ে আছে, মানে এটা আমাদের এন্ড পয়েন্ট। সো স্টার্ট টু এন্ড কী হবে এখানে, 2 মিটার পশ্চিম দিকে, ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট আনসার, ওকে। যদি বলতো দূরত্ব কত অতিক্রম করেছে, ডিস্ট্যান্স কত অতিক্রম করেছে, পয়েন্ট টু বি নোটেড, এখানে কিন্তু দূরত্ব বলেনি, এখানে বলেছে ডিসপ্লেসমেন্ট, দ্যাট মিনস সরণ, স্থানচ্যুতিকে আমরা আরেকবার ভালো বাংলা যেটাকে আমরা ফিজিক্সের ভাষা বলি সরণ বলি, সরণ কতটা হয়েছে, সরণ কিন্তু হবে তোমাদের 2 মিটার পশ্চিম দিকে। যদি বলে যে ডিস্ট্যান্স কতটা হবে, ডিস্ট্যান্স হবে 6 + 8 14, কোন দিকে ভাই, ডিস্ট্যান্সের কোনো ডাইরেকশান হয় না,
সো 14 মিটারই অ্যান্সার হবে তোমাদের। তো ফাইনাল দিক যদি বলে তাহলে পশ্চিম দিক হবে, আর এমনি ডিস্ট্রাকশন করে ডাইরেকশন হয় না, ডিস্ট্যান্স স্কেলার রাশি, সো 6 + 8 14 মিটার হতো তখন হতো, এখন কিন্তু নয়। চলো আচ্ছা 14 দাগ তোমাদের বাদ গেছে, 14 দাগের পরে পরে দিচ্ছি, আছে দেখলাম। তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে RER, ঠিক আছে, এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে SER, ঠিক, অর্থাৎ কি তোমাদের যেটাকে আমরা বলি যে ওই বাংলায় ওটাকে কী বলা হয় জানো, আমি ভুলে গেছি, যাই হোক তোমরা একবার দেখে নিও বাংলায় কী বলা হয়। আসলে আমরা পড়ি তো ইংলিশে, ওই জন্য আমার ইংলিশটা ওটা বেটার মনে আসে। তো এখানে তোমাদের বলছে যে গঠনগত কার্যগত পার্থক্য কী আছে। প্রথম কথা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আর আছে মানে এখানে রাইবোজোম থাকে, এটা মনে রাখবে। রাইবোজোম কী করে, প্রোটিন সংশ্লেষ করে, মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সংশ্লেষ করতে পারে। তো রাফ লিপিড তৈরি করতে পারে না, রাফ কিন্তু প্রোটিন তৈরি করতে পারে। দেখো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পাশাপাশি প্রোটিন তৈরি করতে পারে, কিন্তু এসিআর রাইবোজোম থাকে না, ফলে এটা লিপিড তৈরি করতে পারে, এটা কারেক্ট, ঠিক আছে, বি অপশান এখানে কারেক্ট। নেক্সট ব্লগে পড়ে দেখতে হবে, রাফ এন্ডোপ্লাজমিক শুধু না, এটা ভুল, এরা কোষকে শক্তি দেয় এবং কোষের বর্জ্য অপসারণ করে, এটা ভুল। তাহলে অ্যান্সার আমাদের বি অপশানই অনলি কারেক্ট হচ্ছে, ঠিক আছে। শক্তি কে দেয়, মাইটোকন্ড্রিয়া দেয়, শক্তি RER দেয়ই না, ঠিক আছে। সো বি অপশান আমাদের কারেক্ট অনলি, ওকে। অ্যান্সার আমাদেরকে একটু বড় করে দেখাই, বি আমাদের কারেক্ট অপশান হবে। চলো কী প্রশ্ন দিয়েছে দেখো, একটি বস্তু আছে যে এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত 10 মিটার দূরত্ব, 10 মিটার দূরত্ব অতিক্রম করছে 5 সেকেন্ডে। 10 মিটার দূরত্ব সে অতিক্রম করছে 5, এটা 5 কিন্তু, হ্যাঁ, 5 সেকেন্ডে সে 10 মিটার দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে। আমরা অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু কী জানি, গড় বেগ, অ্যাভারেজ স্পিড বলেছে ইংলিশে আবার, মানে গড় দ্রুতি বার করতে বলেছে। তো অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু আমরা কী জানি, টোটাল ডিস্ট্যান্স, ঠিক আছে, টোটাল ডিস্ট্যান্স বাই টোটাল টাইম, এই আমরা জানি, টোটাল ডিস্ট্যান্স বাই টিও মানে টোটাল, টোটাল ডিস্ট্যান্স বাই টোটাল টাইম। তাহলে এ থেকে বিতে সে 10 মিটার গেছে সে 5 সেকেন্ডে, ঠিক আছে। আবার সেই একই দূরত্ব মানে সেই 10 মিটারই সে কী করছে, আবার ব্যাক করছে, এবং কত সে ব্যাক করছে, 5 সেকেন্ডে ব্যাক করছে। তাহলে ভাবো টোটাল ডিস্ট্যান্সে কতটা গেছে, 10 + 10 20 গেছে, টাইম কতটা লেগেছে, 5 + 5 10 তার টাইম লেগেছে, মানে সে 20 মিটার গেছে 10 সেকেন্ডে হিসেবে অনুযায়ী। তাহলে 2 মিটার পার সেকেন্ড হচ্ছে তার গড় গতিবেগ। তো অ্যান্সার উড বি দিস, ঠিক আছে। এটা কিন্তু আগেরবারের মতো হবে না, পয়েন্ট টু বি নোটেড, এটা কিন্তু আগেরবারের মতো হবে না, ওই যে অ্যাভারেজ বার করলাম সেটা কিন্তু নয় এখানে, এটা আমাদের অ্যান্সার হবে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়, ঠিক আছে। এটা তোমরা হয়তো তোমাদের যে ম্যাথের ক্লাস আছে সেখানেও তোমরা করেছো। পরের প্রশ্ন তোমাদের বলছে যে পিবি, আচ্ছা আমি এটাকে একটুখানি অন্য একটা কালিতে লিখি বরঞ্চ, ঠিক আছে, তাহলে বেটার তোমাদের সুবিধা হবে। এটা নিই, এখানে তোমাদের বলেছে PbNO3(2), ঠিক আছে, এবং সেটা চেঞ্জ করে তোমাদের হচ্ছে PbO হচ্ছে, NO2 হচ্ছে, আর O2 হচ্ছে। তোমাদের কী বার করতে বলেছে, তোমাদের বার করতে বলেছে যে এটা আর বিক্রিয়া ব্যালেন্স করতে বলেছে। এটা কী বিক্রিয়া, আমরা বিয়োজন বিক্রিয়া বা ডিকম্পোজিশন রিয়াকশানে তোমাদের পেড আর ফ্রি যতগুলো ক্লাস আছে খুলে দেখো, কতবার এই বিক্রিয়াটাকে ব্যালেন্স করে আমি করে দিয়েছি বা ডাইরেক্ট লিখেছি আমি, ঠিক আছে, NCERT-তেও আছে, প্লাস আমি তোমাদের বহুবার লিখেছি। কেন, কারণ এখানে দুটো গ্যাস উৎপন্ন হয়, একটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এবং এই গ্যাসটা বাদামি রঙের হয়। কালকে হয়তো এর থেকে অন্য প্রশ্ন এলো, আমি সেগুলো সব লিখে দিচ্ছি ফার্স্টটাকে। দেখো এই গ্যাসটা হচ্ছে বাদামি বর্ণের গ্যাস হয়, এই যে গ্যাসটা, এই গ্যাসটা তোমাদের একটু নিচের দিকে লিখছি কারণ আমাকে ওখানে বিক্রিয়া ব্যালেন্স করতে হয়, বাদামি বর্ণের গ্যাস হয়, ঠিক আছে, এই গ্যাসটা বাদামি বর্ণের গ্যাস হয়। আর এটা হচ্ছে হলুদ কালারের একটা সাবস্ট্যান্স তৈরি হয়, সে এইখানে না লিখে একটা কাজ করে উপর দিকে লিখি বরং, 1 মিনিট। এটা হচ্ছে হলুদ কালারের তোমাদের একটা সাবস্ট্যান্স হয়, এবং এটা সলিড সাবস্ট্যান্স। এটা হচ্ছে তোমাদের বাদামি বর্ণের একটা গ্যাস হয়, নাইট্রোজেন ডাইঅক্সাইড। আর এই যে এটা থাকে, এটা কিন্তু বর্ণহীন থাকে, ঠিক আছে। তো এর ওপর আমি তোমাদের বহুবার বলেছি এটা বিয়োজন বিক্রিয়া বা ডিকম্পোজিশন রিয়াকশান, এবং ব্যাপকভাবে পড়ে। আর এখানে কিন্তু মনে রাখবে এই যে এইটা ডেল্টা দেওয়া আছে, এটা হচ্ছে হিট, এই যে ডেল্টা দেওয়া আছে না এখানে, এটা হচ্ছে হিটকে বোঝাচ্ছে, এই যে এটা হিটকে বোঝাচ্ছে। তো এবার তোমাদের বিক্রিয়া ব্যালেন্স করতে বলেছে এখানে, সো ব্যালেন্স করো। ব্যালেন্স তো আমি বহুবার করেছি তোমাদের বিক্রিয়া ব্যালেন্স। তোমাদের যদি মনে হয় যে আমি বিক্রিয়া ব্যালেন্স পারি না, নিচে লেখো, আমি এর উপরে ডেডিকেটেড ক্লাস 1 ঘন্টার ক্লাস আমি দিয়ে দেবো। যদি আমার ক্লাস আছে অ্যাভেলেবেল, তুমি সার্চ করবে বিক্রিয়া ব্যালেন্স WB এক্সাম পোর্টাল, পেয়ে যাবে। তো দেখো এবার বিক্রিয়া ব্যালেন্স কী করে করবো, দেখো নর্মাল যাদের মুখস্থ আছে তারা জানে যে এটাকে 2PbNO3(2) হয়, এটা যারা জানে তারা জানে। এটা হচ্ছে আমাদের এই এক্সের ভ্যালু আমাদের কী হবে, 2 হবে, আর কি আছে ওয়াই এর ভ্যালু আমাদের 2 হবে, কারণ 2Pb মানে এখানে 2Pb হবে। আর এই যে আমাদের এখানে N আছে, যেটা আমাদের Z আছে, এটা আমাদের 4 হবে, ঠিক আছে। আর এই অক্সিজেনের আগে কিছু থাকবেই না, তার মানে এটা 1 হবে,
অক্সিজেন আগে আমাদের এ আছে না, এ আমাদের 1 হবে। এখন এটা এখানে বার করতে পারিনি, এক্স ওয়াই জেডই বার করতে বলেছে। সো এই 3টে বার করলে আমাদের মিটে যেত 2 2 4। কোথায় আছে দেখো 2 2 4, এটা হচ্ছে আমাদের এ, যদিও বার করতে বলেনি বাট এখানে দিয়ে দিয়েছে। এটা আমাদের কারেক্ট অপশন হতো। ঠিক আছে, এবার যারা জানে না তাদের জন্য তারা কী করে করবে, দেখো পিবি ভালো করে বুঝবে। পিবি আমাদের কি বার করতে হবে, এন আমাদের বার করতে হবে। পিবি এখানে কটা আছে, একটা আছে, ঠিক আছে। পিবি আমাদের একটা আছে না, দেখো এখানে একটা, এখানেও একটা। অক্সিজেন আর নাইট্রোজেন আমাদের কটা আছে, নাইট্রোজেন আমাদের দুটো আছে। কেন, এই নাইট্রোজেনের সঙ্গে এই 2 যাবে, আর অক্সিজেনের সঙ্গে 3 2 6 হয়ে যাবে। তো অক্সিজেন হচ্ছে টোটাল 6টা আছে। এবার এটা এদিকে এখানে ব্যালেন্স করে, এখানে পিবি কটা আছে, একটা আছে। অক্সিজেন কটা আছে, আচ্ছা অক্সিজেনের জায়গায় অক্সিজেন লিখবে। অক্সিজেন কটা আছে, অক্সিজেন আছে একটা, এখানে দুটো দুটো 4টে, আর আগে 5টা। অক্সিজেন আছে টোটাল 5টা, ঠিক আছে। অক্সিজেন কটা আছে এখানে, টোটাল 5টা, ওকে। আর নাইট্রোজেন কটা আছে, নাইট্রোজেন এখানে টোটাল আছে একটা। তো প্রথমেই তুমি খেয়াল করো, নাইট্রোজেনকে আমাকে একটা করলে হবে না, নাইট্রোজেন আমাদের দুটো করতে হবে, বা তাই না, ইয়েস অন্য বলো। নাইট্রোজেন আমাদের কটা করতে হবে, দুটো করতে হবে, কারণ নাইট্রোজেন আছে এখানে দুটো। তো একটা থেকে দুটো করে দাও, ফার্স্ট গেল। তো এই জায়গায় আমাদের 2 অ্যাড হলো। যে আমি এখানে 2 অ্যাড করলাম, তখন এই 2 আবার এই অক্সিজেনের সঙ্গে অ্যাড হবে। মানে এখানে অক্সিজেন কত হয়ে গেল, 2 2 4, 4 আর 2 6, 6 আগে তখন অক্সিজেন হয়ে গেল 7। মানে এই জায়গায় আর 5টা অক্সিজেন নেই, তখন এখানে 7টা অক্সিজেন আমাদের হয়ে গেছে। এই বিক্রিয়াটাকে ব্যালেন্স করা একটু চাপের, আমি যেখানে দেখাতে যাই ব্যালেন্স করতে গেলে তোমার সময় লেগে যাবে, প্রচণ্ড সময় লাগবে, ঠিক আছে। একে মানে ইলেকট্রন দিয়ে ব্যালেন্স করলে সব থেকে ইজি হয়, ইলেকট্রন মেথড যেটা আছে সেইটা দিয়ে ব্যালেন্স করলে সুবিধা হয়। কিন্তু আমরা নর্মালি আমাদের আমাদের এই হচ্ছে হিট অ্যান্ড ট্রায়াল মেথড, ইজি মেথড, কিন্তু সব সময় ইউজ হয় না। যেমন এই প্রশ্নটা তুমি যদি ইজি হিট অ্যান্ড ট্রায়াল করতে যাও তোমার একটু সময় লাগবে, ঠিক আছে। আচ্ছা, এবার এটা তো গেল, কিন্তু দেখো এবার আমাদের অক্সিজেনই ব্যালেন্স করতে হবে, কারণ অক্সিজেন ব্যালেন্স না করলে আমাদের এখানে খিচুড়ি পাকাবে, ঠিক আছে। তো তুমি একটা কাজ করতে পারো, তুমি যেটা করতে পারো, এবার হিট অ্যান্ড ট্রায়াল মেথডের ক্ষেত্রেও 2-3টে ব্যাপার আছে হিট অ্যান্ড ট্রায়াল মেথডে। শুধু এই একটাই ব্যাপার না, অনেকে ভাবে হিট অ্যান্ড ট্রায়াল মেথড স্যার করে করে দেখা হয়, তা নয়। হিট অ্যান্ড ট্রায়াল মেথডে অনেক সময় কী করা হয় জানো, হিট অ্যান্ড ট্রায়াল মেথডে অনেক সময় এরকম বসিয়ে দেখা হয় কোথায় খাটছে কিনা। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা 2-এর মাল্টিপিল বা 3-এর মাল্টিপিলকে ইউজ করি। যদি এখানে 3 থাকে 3-এর মাল্টিপিল, 2 থাকলে 2-এর মাল্টিপিলকে ইউজ করি, ঠিক আছে। তুমি একটা জিনিস ভালো করে ভাবো, এই জায়গায় তুমি দেখো নাইট্রোজেনকে এখানে 2 করেছি বটে, কিন্তু এর অক্সিজেন এখানে 4 4 4 আর 2 6 আর 1 7 হয়ে গেছে, যেটা হুইচ ইজ প্রিটি গুড অকওয়ার্ড। তো আমরা কী করবো, আমরা এমন একটা ব্যাপার এখানে করার চেষ্টা করব যে এদিকে এই 6টা আমাদের 7 হয়ে যায়, 6টা আমাদের কী হয়ে যায়, 7 হয়ে যায়। তো 6টা 7 এটা করার জন্য করাটা চাপের। তার জন্য আমরা কী করবো, প্রথমে নাইট্রোজেনকে আমরা ব্যালেন্স করবোই না, আমরা প্রথমে একটা কাজ করব, ঠিক আছে। আমরা প্রথমে একটা কাজ করব, সেটা কী করবো বলো তো, আমরা প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে অক্সিজেন আমাদের আছে, এই অক্সিজেনটাকে আমরা 6 করার চেষ্টা করব। তার জন্য 6 আর 5-এর ব্যালেন্স নিলে আমাদের হয় 30, 6 আর 5-এর ব্যালেন্স নিলে কত আমাদের 30, ঠিক আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা পুরোটাকে 30 করার চেষ্টা করব। একে আমরা 5 দিয়ে গুণ করলে আমাদের 30 হবে, একে আমাদের 6 দিয়ে গুণ করলে আমাদের 30 হবে। এইভাবে যদি তুমি করো তাহলে খিচুড়ি পাকাবে। কেন, কারণ এই যে ব্যালেন্সটা, এই ব্যালেন্স প্রসেস, পয়েন্ট টু বি নোটেড, আমরা এখানে হিট অ্যান্ড ট্রায়ালে ব্যালেন্স করছি, হিট অ্যান্ড ট্রায়াল। হিট অ্যান্ড ট্রায়ালে ব্যালেন্স অনেক সময় ঠিকঠাক পদ্ধতি দেয় না, ঠিক আছে। তোমরা যে নর্মাল যে ব্যালেন্স করো না, এইটাকে তুমি যদি এভাবে ব্যালেন্স করতে যাও তোমার অসুবিধা হবে। আমার কথা বুঝতে পারছো, ইয়েস অন্য বলো। এটাকে তুমি যদি এভাবে ব্যালেন্স করতে যাও তোমার কিন্তু ডেফিনেটলি প্রবলেম হবে। তার মানে কি, তোমরা যেভাবে এই বিক্রিয়াটাকে অ্যাপ্রোচ করবে সেই অ্যাপ্রোচটা কারেক্ট নয়। আমি এইটাই এখানে করে দেখালাম। তোমরা প্রথমে কী করবে, নাইট্রোজেনকে ব্যালেন্স করার চেষ্টা করবে, তারপর তোমরা অক্সিজেনকে ব্যালেন্স করার চেষ্টা করবে, হবে না, এরকম আটকে যাবে তোমরা হিট অ্যান্ড ট্রায়ালে করতে গেলে। হিট অ্যান্ড ট্রায়াল করার বেস্ট যেটা নিয়ম এই ক্ষেত্রে, অনেক সময় কী হয়, হিট অ্যান্ড ট্রায়াল মেথড এমন মেথড, তোমরা যদি বারবার প্র্যাকটিস না করো তাহলে হিট অ্যান্ড ট্রায়াল করতে তোমাদের প্রবলেম হবে। যেমন এই ধরনের বিক্রিয়া ক্ষেত্রে হিট অ্যান্ড ট্রায়াল মেথড করতে গেলে তোমাদের বহু যে তোমাদের কেমিক্যাল রিয়াকশান সেগুলো ব্যালেন্স করে করে অভ্যস্ত থাকতে হয়, তাতে দেখলে বোঝা যায় যে কোনটাতে আমি কী বসাবো, ঠিক আছে। এটা এই পদ্ধতিতে ব্যালেন্স হবে না। আমি তোমাদের মুখস্থ ছিল বলে আমি লিখেও তো দিয়েছি, এটা কী পদ্ধতিতে ব্যালেন্স হয় বলে দিচ্ছি। যখন দেখবে এরকম উৎপাটাং জিনিস আসছে, তখন তোমাকে কী করতে হবে, যেটা ব্যালেন্স করা করবো না বলে মনে হচ্ছে সেটাকেই ফার্স্ট ব্যালেন্স করো, এটা সঠিক হয়, ঠিকঠাক হয়, ঠিক আছে। তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে নাইট্রোজেনের 2 আছে, তার মানে এই জায়গাটাতে কোথাও না কোথাও, মানে এই পয়েন্টে কোথাও না কোথাও আমাদের 2 আসবে, আর 2 দিলেই অক্সিজেনের ব্যালেন্স বিগড়ে যাবে। তো আমরা একটা কাজ করি, এই জায়গাতে আমরা একটা 2 বসাই। যেই এখানে আমরা 2 বসাবো তখন এই একটা আমাদের কী হবে, একটা আমাদের 2-এ কনভার্ট হয়ে যাবে, পয়েন্ট টু বি নোটেড। এই যে এক
এক ছিল না, এটা 2-এ কনভার্ট হয়ে যাবে। এই জায়গাতেও তাহলে আমাকে 1কে 2-এ কনভার্ট করতে হবে, তার জন্য আমি কী করবো, এখানে একটা 2 দিয়ে দেবো। যেই এখানে আমি 2 দেবো, পয়েন্ট টু বি নোটেড, যেই এখানে আমি 2 দেবো, তখন এই 2 কিন্তু পিবির সঙ্গে যেমন অ্যাড হবে, এই 2 কিন্তু অক্সিজেনের সঙ্গে অ্যাড হবে। তার মানে এই একটাও কী হয়ে যাচ্ছে এখানে, সরি অক্সিজেন, এই যে এখানকার অক্সিজেন কী হয়ে যাবে এখানে, এই যে অক্সিজেন ছিল, এই অক্সিজেন কী হয়ে যাবে এখানে, এখানে একটা 2 তোমাকে বাড়িয়ে দেবে। দেখো এই অক্সিজেন তো কী হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে না, ভালো করে বোঝো। এই অক্সিজেন আমার কী হয়ে গেছে, 2 হয়ে গেছে, ইয়েস অর নো বলো। এই অক্সিজেন আমার 2 হয়ে গেছে, এই যে অক্সিজেন, এই অক্সিজেন আমার কী হয়ে যায়, এক্সট্রা একটা 2 এখানে তোমার চলে আসবে, ঠিক আছে। তখন এখানে আমার 7 হয়ে গেল। কিন্তু দেখো আমরা যেই এখানে 2 গুণ করেছিলাম না, এই যে 2 গুণ করেছিলাম, এই 2 কিন্তু আমাদের এই নাইট্রোজেনের যে 2 তার সঙ্গে কিন্তু আমাদের অ্যাড হবে, মানে একে করে দেবে 4। অলরেডি নাইট্রোজেন দেখো এই 2 পিবির সঙ্গে যেমন গুণ হবে, এই 2 এর সঙ্গে গিয়েও গুণ হবে, এই 2 এর সঙ্গে গুণ হয়ে 4 হয়ে যাবে, সেই 4 আবার গিয়ে নাইট্রোজেনের সঙ্গে যেমন গুণ হবে, সেই 4 আবার গিয়ে কিন্তু অক্সিজেনের সঙ্গে গুণ হবে, ঠিক আছে। তো দেখো এই 2 4 করে দিল, তার মানে এখানেও আমাদের কী করতে হবে, একে 4 আনতে হবে। তো এখানে একটা আছে, তো এখানে 4 লিখে দাও, তাহলে দেখো 4 চলে এলো, ক্লিয়ার হয়েছে। এবার এই 4 যখন এলো, তখন দেখো এবার দেখো কীভাবে ব্যালেন্সটা উল্টোপাটা হচ্ছে। দেখো আগে কী ছিল, দুটো অক্সিজেন ছিল এখানে, এখানে দুটো অক্সিজেন, 2 2 4, 1 5, তার মানে 5 ছিল এই জায়গায়। ভালো করে বোঝার চেষ্টা করো, আমি প্রত্যেকটা ধাপ ধাপ করেই বোঝাচ্ছি, টাইম লাগলেও ধরে ধরে বোঝাচ্ছি। 5 ছিল, কিন্তু এখন কি আর 5 আছে, এখন এই 5টাকে মুছে দেওয়ার দরকার। এখন কি হয়েছে সেটা ফাইনালি দেখার দরকার। যেটা হয়েছে সেটা হচ্ছে দেখো অক্সিজেন দুটো, এই 4 তো এই 2 এর সঙ্গে গুণ হবে, 4 2 8, ঠিক আছে। আর এখানে দেখো অক্সিজেন দুটো, তো টোটাল কী হয়ে গেছে দেখো এখানে 12 হয়ে গেছে। এখানে কি 12 হয়েছে, আমি কি বলেছিলাম, এই 2 এই যে ছোট সবুজ রঙের 2 তার সঙ্গে গুণ হয়ে গিয়ে 4 করবে, আর 4 আবার ভেতরে গুণ হবে, 4 ভেতরে গুণ হয়েই তো নাইট্রোজেনের 2টাকে 4 করে দিয়েছিল, কিন্তু অক্সিজেনটাকে আমরা এখানে লিখিনি এখনও। 4 × 3 দেখো 12, তাহলে দেখো 2 4 12, 2 4 12, দেখো ব্যালেন্স হয়ে গেছে। বোঝাতে পারলাম আমি, এইভাবে এই বিক্রিয়াটাকে ব্যালেন্স করতে হয়। এটা আমি বহু ব্যালেন্স করেছি, যখন আমার স্টুডেন্ট লাইফ ছিল তখন আমাদের ব্যালেন্স করতে হতো, ঠিক আছে, কারণ আমাদের এক্সামে পড়তো, ঠিক আছে, প্লাস তোমাদের করাই, তারপরে প্র্যাকটিস আছে বলে ডাইরেক্ট আমি করে দিলাম। কিন্তু যাদের প্র্যাকটিস নেই তারা কিন্তু এটাকে ব্যালেন্স ডাইরেক্ট করতে পারবে না, তাদের উপায় কি, মুখস্থ। আমার তুমি দেখো এই কোশ্চেন্সটা কিন্তু আমি বলবো হার্ড কোশ্চেন্সের মধ্যে পড়ে, কারণ যাদের ব্যালেন্স করার অভ্যাস নেই তারা কিন্তু এভাবে ব্যালেন্স করতে পারবে না। এই বিক্রিয়াগুলোকে ব্যালেন্স করার নিয়ম হচ্ছে, তোমাকে দেখে মনে হবে যেগুলো ব্যালেন্স করবো সেগুলো ব্যালেন্স করো না, যেটা মনে হবে ব্যালেন্স করা উচিত নয় সেটাকেই ফার্স্ট ব্যালেন্স করো। আর সেটাকে কী করবে জানো তো, 1 বা 3 লিখবে না, এমন কোনো ভ্যালু লিখবে যেটা জোড় সংখ্যা। যেমন আমি এখানে কিন্তু 1 বা 3 লিখিনি, আমি 2 লিখেছি। সবথেকে ছোটো জোড় সংখ্যা কী হতে পারে, 2 হতে পারে, তো আমি তোকে এখানে 2 লিখেছি, কিন্তু 2 লিখলাম আর দেখো ব্যালেন্সটা আমার কিন্তু অটোমেটিক হয়ে গেল। এটাই হয় বেসিক্যালি, ঠিক আছে। এটা কিন্তু গুড কোশ্চেন। চলো 17 দাগে কী প্রশ্ন দেখো বলেছে যে যদি কোনো যন্ত্রের শক্তি 90 ওয়াট এবং 10 সেকেন্ডে সেটা কাজ করে তাহলে তার কাজের পরিমাণ কী হবে। ওয়াট মানে এখানে কিন্তু শক্তি দিলেও দেখো পি লিখেছে, মানে বেসিক্যালি এটা পাওয়ার বা ক্ষমতা বলতে চাইছে। আমরা এনার্জির ফর্মুলা কী জানি, এনার্জি মানে শক্তি, যেটা জুলে প্রকাশ পায়। দেখো কোশ্চেন্সের অ্যান্সারে ওখানে জুল দেওয়া রয়েছে, শক্তি, তড়িৎ শক্তি ইকুয়াল টু কী পাই, পাওয়ার ইন্টু আমরা টাইম পাই। তার মানে এটা কী হবে, 90 ওয়াট ইন্টু 10 সেকেন্ড, ঠিক আছে, 90 ওয়াট ইন্টু 10 সেকেন্ড, তার মানে 900, ঠিক আছে, ওয়াট ইন্টু সেকেন্ড। আর ওয়াট সেকেন্ড করলে আমরা কী পাই, ওয়াট সেকেন্ড করলে আমরা জুল পাই, তার মানে বেসিক্যালি এটা কী হবে, 900 জুল। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন বলেছে দেখো, যখন কোনো আধানকে স্থানান্তরিত করতে হয় 24 জুল কাজ হয়, ঠিক আছে, এবং স্থানান্তরিত আধান হচ্ছে 4C, তাহলে ভি এর মান তোমাদের বার করতে বলেছে। বিভব পার্থক্য ইকুয়াল টু কী হয়, ভোল্ট ইকুয়াল টু হয় তোমাদের জুল পার কুলম্ব, অর্থাৎ কতটা কুলম্ব সরাতে গিয়ে কতটা কার্য করতে হচ্ছে, তাই না। জুল হচ্ছে কার্যের একক, আবার শক্তিরও একক কিন্তু জুল। তো কতটা কার্য করতে গিয়ে, পয়েন্ট টু বি নোট, এটা মনে রাখবে, কালকে না স্টেটমেন্ট দিয়ে দেয়, কতটা কার্য করতে গিয়ে কতটা কার্য করতে হচ্ছে 4C, মানে 4 কুলম্ব চার্জকে কী করতে গিয়ে সরাতে গিয়ে, তাকে আমরা ভোল্ট বলি, সরাতে গিয়ে। এই টোটালটাকে আমরা কি বলি, ভোল্ট বলি। এখন কতটা কার্য করতে হচ্ছে, 24 জুল কার্য করতে হচ্ছে।
জুল কার্য করতে হচ্ছে 4 কুলম্ব চার্জকে সরাতে গিয়ে। মানে ধরো 4 লিটারের বালতির জল আছে, তুমি 4 লিটার বালতিটাকে চাকিয়ে তোমার ঘরের এক কোণা থেকে আরেক কোণায় নিয়ে যাচ্ছ, তোমার কতটা কার্য করতে হলো? 24 জুল কার্য করতে হলো। এভাবে ভাবতে পারো, ব্যাপারটা ইজি হবে। তাহলে ভোল্ট বার করতে বলেছে, আমাদের এত বোঝানোর দরকার হয় না, 24/4 করে দিলে তোমাদের ডাইরেক্ট বেরিয়ে যায়, অনেকে এটা করে দেয়, কিন্তু আমি মিনিংটা বোঝালাম। এটা হচ্ছে 6 ভোল্ট, কারেক্ট অ্যান্সার হবে 6 ভোল্ট। ঠিক আছে, চলো। কোন স্থায়ী টিস্যু উদ্ভিদে খাদ্যে সংরক্ষণ করে? দেখো, খাদ্য সংরক্ষণ কে করে? আমরা জানি প্যারেনকাইমা করে, তো এটা পরেই অ্যান্সার দেওয়া যায়। এবার বলবে সংশ্লেষণ। তো আমরা জানি যে প্যারেনকাইমা 3 টাইপের হয়, তাই না? একটা হচ্ছে নর্মাল প্যারেনকাইমা, যে খাদ্য সঞ্চয় করে, ঠিক আছে, খাদ্য সঞ্চয় করে। 2 হচ্ছে প্যারেনকাইমা যার মধ্যে ক্লোরোফিল থাকে, তাকে আমরা কি বলি? ক্লোরেনকাইমা বলি, ক্লোরেনকাইমা। তার মধ্যে ক্লোরোফিল থাকে এবং এ কী করে? ক্লোরোফিল থাকা মানে কি? সাবসংশ্লেষ করতে পারে। আরেক টাইপের থাকে যাকে আমরা বলি অ্যারেনকাইমা। এবার এখানে এটা আবার লেখে নিই, সেটা হচ্ছে এই অ্যারেনকাইমা যখন লিখবে তখন কী করে জানো? এ হচ্ছে উদ্ভিদকে যান্ত্রিক সহায়তাও প্রদান করে। যান্ত্রিক সহায়তা কীভাবে প্রদান করে প্যারেনকাইমা? জলে ভেসে থাকতে সহায়তা করে। তো যান্ত্রিক সহায়তাও কিন্তু প্যারেনকাইমা প্রদান করতে পারে ইন কেস অফ অ্যারেনকাইমা। ঠিক আছে, জলে ভেসে থাকতে সহায়তা করে। ঠিক আছে, উদ্ভিদকে জলে ভেসে থাকতে সহায়তা করে, কারণ এয়ার এর মধ্যে পূর্ণ থাকে। তো এই 3ভাবে কিন্তু প্যারেনকাইমা আমরা দেখতে পাই। তো কারেন্ট অ্যাকশন এখানে প্যারেনকাইমাই হবে। চলো, পরের প্রশ্ন, উদ্ভিদ কোষে প্লাস্টিড কী কাজ করে? মেনলি দুটো কাজ করে। একটা হচ্ছে তোমাদের সালোক সংশ্লেষ করতে পারে, যেগুলো ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট হচ্ছে এক টাইপের ক্রোমোপ্লাস্ট। ঠিক আছে, এর মধ্যে ক্লোরোফিল থাকে, যেমন জ্যান্থোফিল থাকলে কমলা হয়ে যায়, ঠিক আছে, হলুদ হয়ে যায়। তো ক্লোরোপ্লাস্ট হচ্ছে সালোক সংশ্লেষ। ঠিক আছে, আর হয় লিউকোপ্লাস্ট। এরা খাদ্য সংশ্লেষ মানে খাদ্য সঞ্চয় করে, লিউকোপ্লাস্ট। তো দুটো কাজ এদের হয়, এক হচ্ছে আলোক সংশ্লেষ এবং খাদ্য সংশ্লেষ। এবার হতে পারতো এ অপশানে আলো আর বি অপশানে খাদ্য দিয়ে নিচে দিয়ে দিয়েছি এ আর বি বোথ, তোমার অ্যান্সার কিন্তু এ আর বি বোথ হতো। এইভাবে কিন্তু প্রশ্নটা দেওয়া যেতে পারতো। ঠিক আছে, সে অ্যান্সার আমাদের এই বোথ হবে। চলো, পরের প্রশ্ন। আচ্ছা, এটা আমি তোমাদের অনেকবার বলে বুঝিয়েছি, অনেকবার। চলো একটা হৃৎপিণ্ড আঁকা যাক। হৃৎপিণ্ডটা আজকে অত ভালো হলো না, দেখছি লাভ করে দিচ্ছি, কেমন? তাতে বেটার বুঝতে পারবো। এই হচ্ছে হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডের হচ্ছে তোমাদের টোটাল 4টে চেম্বার থাকে। আমরা জানি যে দূষিত রক্ত এই ডান দিয়ে ঢুকলো, তাই না? দূষিত রক্ত কী দিয়ে ঢোকে? দূষিত রক্ত এইখান দিয়ে ঢুকলো, দূষিত রক্ত। ঠিক আছে, ঊর্ধ্ব মহাশিরা দিয়ে উপরের রক্ত, নিম্ন মহাশিরা দিয়ে নিচের রক্ত ঢুকলে কি ঢোকার পর কী করে? এ নিলয়তে যায়। নিলয় দিয়ে কোথায় যায়? নিলয় দিয়ে যায় হচ্ছে ফুসফুসে। বেসিক্যালি এর উপর দিয়ে যায়, বাট এই চেম্বারে যায় না। কিন্তু মনে রাখবে, এটা হচ্ছে রাইট চেম্বার, এটা লেফট চেম্বার। রাইট চেম্বারে সবসময় দূষিত রক্ত আসছে। ঠিক আছে, আমার কথা বোঝাতে পারছি? ইয়েস ও নো বলো। তোমরা বলেছো এইটা রাইট কী করে হয়? তুমি যে লোকটাকে দেখছো, ধরো এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে তোমার সামনে, তার রাইট কোন দিকে হবে? তার রাইট তো ভাই এদিকেই হবে না, ওই জন্য এটা রাইট চেম্বার। বুঝতে পারছি আমি? আচ্ছা, হৃৎপিণ্ডে যার ভালো করে করা নেই তার প্রবলেম হবে। এবার এই যে দূষিত রক্ত, ওপরটা হচ্ছে অলিন্দ, নিচেরটা হচ্ছে তোমাদের নিলয়। রাইটের দিকে অবস্থিত রাইট অনিন্দ, রাইট নিলয়। এদিকে তোমাদের লেফট অনিন্দ, লেফট নিলয়। ঠিক আছে, তো কী হচ্ছে? এই নিলয় দিয়ে, মানে এই যে রাইট নিলয় দিয়ে এই রক্ত যাচ্ছে কোথায়? ফুসফুসে যাচ্ছে। কোথায় যাচ্ছে? এই রক্ত যাচ্ছে হচ্ছে তোমাদের ফুসফুসে। দুটো ফুসফুস করে দিলাম। ঠিক আছে, রক্ত যাচ্ছে ফুসফুসে। ফুসফুস থেকে এবার এই রক্ত অক্সিজেন যুক্ত হচ্ছে। দেখো, দূষিত রক্ত মানে এগুলো CO2 যুক্ত রক্ত। এই রক্তে কী হচ্ছে? এবার অক্সিজেন যুক্ত হচ্ছে। অক্সিজেন যুক্ত রক্ত কোথায় যাচ্ছে? অলিন্দে যাচ্ছে। এগুলো অক্সিজেন যুক্ত রক্ত। সেই রক্ত অলিন্দ থেকে কোথায় আসছে? নিলয়তে আসছে। নিলয় থেকে কোথায় যাচ্ছে? সারা শরীরে ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, এইবার তোমাকে কি বলেছে প্রশ্ন দেখো, তুমি ব্যাপারটা পুরোটা এবার জেনে গেলে। ওকে, এইগুলো হচ্ছে CO2 যুক্ত রক্ত ছিল, এগুলো হচ্ছে সব CO2 যুক্ত রক্ত। এবার তোমাকে কি জিজ্ঞেস করেছে? বলেছে যে ডান নিলয় থেকে, তার মানে এই রাইট নিলয় থেকে, এইটা নিলয়, রাইটের দিকে এই যে নিলয় নিচে লিখেছি, হওয়া রক্তপ্রবাহ সম্পর্কে কোনটা সঠিক? এটি ফুসফুসে অক্সিজেন শূন্য রক্ত পাঠায়। ইয়েস, কারেক্ট। এটা ফুসফুসে অক্সিজেন শূন্য রক্তই পাঠায়। CO2 যুক্ত রক্ত মানে অক্সিজেন শূন্য রক্ত, এবং যে পথে যায় সেটাকে আমরা বলি পালমোনারি ভেন। অর্থাৎ আমাদের শরীরে একমাত্র ভেন ফুসফুসীয় ধমনী, যে বেটা বিশুদ্ধ রক্ত পরিবহন করার বদলে দূষিত রক্ত পরিবহন করে, সে হচ্ছে আমাদের পালমোনারি ভেন, মানে ফুসফুসীয় ধমনী। ঠিক আছে, আর এই যে রক্ত, এটা পালমোনারি শিরা মারফত, ফুসফুসীয়
শিরা মারফত, ঠিক আছে, ফুসফুসীয় শিরা মারফত কী হয় আমাদের কোথায় আসে, এই লেফট তোমাদের অট্রিয়াম বা অলিন্দতে চলে আসে, ঠিক আছে। সো কারেক্ট আনসার আমাদের এই হবে, দিস ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো এখানে আরেকটা জিনিস ছোট্ট করে আমি বলে দিচ্ছি, বেশিরভাগ টিচারই এটা বলে না, যে ফুসফুসীয় ধমনীই কেন ব্যবহার হয়, ফুসফুসীয় শিরা ব্যবহার করতে তো পারতো, দূষিত রক্ত শিরা দিয়ে বয়, তো এখানে কেন স্যার ধমনী দিল। মনে রাখবে আমাদের শরীরে একটা মেকানিজম আছে, সেটা হচ্ছে যদি কোনো কিছু হৃৎপিণ্ডে যাচ্ছে তো সেটা শিরা দিয়ে যাবে, আর যদি কোনো কিছু হৃৎপিণ্ড থেকে বেরোচ্ছে তো সেটা গ্যারেন্টি ধমনী দিয়ে বেরোবে। এটা হৃৎপিণ্ডের রুল। হৃৎপিণ্ড বলে যে ভাই আমার পাইপলাইন এরম হবে, আমি ভাই যখন কোনো কিছু নেব তখন ভাই তুমি শিরা থাকবে, শিরা মারফতই আমি নেব, সে তুমি যেখান থেকে খুশি পাঠাও না কেন। আর ভাই আমি যখন কিছু ডেলিভারি দেবো, মানে আমার থেকে যখন কিছু বেরিয়ে যাবে তখন ভাই সেটা ধমনী দিয়ে বেরোবে। এবার তুমি দেখো এই যে নিলয় থেকে, এই যে রাইট নিলয় থেকে যখন CO2 রক্ত হৃৎপিণ্ড থেকে বেরোলে হৃৎপিণ্ড বলছে ভাই আমি শিরা নেবো না, আমি ধমনী নেবো, তো ফুসফুসীয় ধমনীর নাম হয়ে গেছে, কারণ বেটা ফুসফুসে নিয়ে যাচ্ছে তাই। এবং এটা CO2 যুক্ত রক্ত, একমাত্র ধমনী দেহের যে CO2 যুক্ত রক্ত পরিবহন করে। ধমনী নর্মালি O2 যুক্ত রক্ত মানে বিশুদ্ধ রক্ত পরিবহন করে, ঠিক আছে। এবার দেখো যখন আবার ফুসফুস থেকে বেরিয়ে হৃৎপিণ্ডে ঢুকছে, তাহলে হৃৎপিণ্ডে ঢুকলে সেটা কী দিয়ে ঢোকে, শিরা দিয়ে ঢোকে। এরকম বেটা ফুসফুসীয় শিরা ব্যবহার করছে, হৃৎপিণ্ডের রুলস এটা। হৃৎপিণ্ড বলে যে ভাই আমি কিন্তু যদি চুপ হয়ে যাই তাহলে পুরো বডি চুপ হয়ে যাবে, সুতরাং আমার একটা ভাই ফুলস থাকবে। আমার রুলস হচ্ছে এইটা, আমি যখন নেব তখন শিরা দিয়ে নেব, আমি যখন দেবো তখন ধমনী দিয়ে আমি বের করে দেবো। তো এই রুলস সব শরীর মেনে নিচ্ছে, বলছে বাবা বস লোক আছে, যদি চুপ হয়ে যায় তো পুরো বডি চুপ হয়ে যাবে হৃৎপিণ্ড চুপ হলে, তো ভাই মেনে নেওয়া যাক রুলস হচ্ছে এইটা, শিরা দিয়ে ঢুকবে ধমনী দিয়ে বেরোবে, এটা হচ্ছে হৃৎপিণ্ডের রুলস। তো এই রুলস এখানেও কার্যকরী হয়, ঠিক আছে। দিস ইজ দ্য রিজন উই ইউজ পালমোনারি তোমাদের আটারি, ঠিক আছে, পালমোনারি ধমনী আমরা ব্যবহার করি যাতে ওটা বেরিয়ে যায়, আর ফুসফুসের শিরা পালমোনারি ভেন ব্যবহার করি যখন ওটা ঢোকে, ঠিক আছে। চলো দেখো আমাদের পেড কোর্সে কিন্তু এরকম বুঝিয়ে প্রত্যেকটা টপিক ভেঙে করানো হয়, জাস্ট এই লাইন বাই লাইন রিডিং পড়লাম ভাই বলে দিয়ে চলে গেলাম ওরকম ব্যাপার নয়। কারণ তোমরা যখনই MCQ দেখো তখন MCQ তোমাদের যখন ভুল হয় তখন কনফিডেন্স বুস্ট আপ হয় না, বরঞ্চ লো হয়ে যায়। কনফিডেন্স লো তখনই হবে না যখন তুমি বেসিকটা বুঝে কাজ করবে, ঠিক আছে। সো আমাদের বিক্রম ব্যাচ যেটা চালু হয়েছে তাতে কিন্তু সায়েন্স চাইলে অনলি সায়েন্সও নিতে পারো, তখন তার দাম হয়ে যাবে 499, ঠিক আছে, মানে ছাড় দিয়ে, আমি এখানে ছাড় দিয়ে দামগুলো বলছি। অ্যাকচুয়ালি এর প্রাইস 800 টাকা, ছাড় দিয়ে 499 এখন অবধি করা আছে। টানা 3 মাস চলছে, এরপর দাম বাড়বে, কারণ আমাদের সার্ভার চার্জ বাড়ছে। সার্ভার চার্জ বাড়লে কিন্তু দাম বাড়ে, কিছু করার থাকে না, ঠিক আছে। কারণ তোমরা তো আমাদেরকে ওয়ান টাইম পেমেন্ট করো, কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা পেমেন্ট পিছিয়ে একবার করে প্রত্যেকবার পেমেন্ট করতে হয় সার্ভারকে। আর আমাদের সার্ভার ইতনা স্মুথ যে যেরকম ইউটিউব দেখো সেরকমই আমাদের সার্ভার, যারা কোর্স নিয়েছে তারা জানে স্মুথ চলে ভিডিও কোনো ব্যাপার নেই, কারণ আমরা প্রত্যেক মাসে পেমেন্ট হয় আমাদের, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে ওই জন্য আমাদের জিবিও বেশি খায়, ওই জন্য আমাদের টাকাও বেশি দিতে হয়, ঠিক আছে। কিন্তু এই সার্ভার চার্জ রিসেন্টলি বাড়বে, কারণ জানো তোমরা যে নতুন ফিনান্সিয়াল ইয়ার এপ্রিল থেকে স্টার্ট হচ্ছে, সেই জন্য আমাদেরও কিন্তু এই চার্জ বাড়বে। সুতরাং যারা চাইছো তারা কিন্তু এই 499 নিয়ে নিতে পারে, এটাই ছোটো করে বলে দিই। আর সায়েন্স আর ম্যাথের যে কম্বো আছে সেটা ছাড় দিয়েই 799, 1199 টাকা ব্যাচ 400 টাকা ছাড় দিয়ে 799 করা আছে। এর কোনো কুপন কোড নেই, এর যে কুপন কোড আছে সেটা হচ্ছে 301, মানে 800 টাকার ব্যাচ 301 কুপন কোড ইউজ করে সেটা কমে 499তে যাবে। আর এটার ফিক্স প্রাইসই করা আছে 799, এটা 199 টাকা কেটে করা আছে, কারণ লোকে কুপন মারবে মারবে কী দরকার, আমি ডাইরেক্ট করে রাখি না কেন, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো 799-এ তোমরা চাইলে দুটোই নিতে পারো, সায়েন্স ম্যাথ কম্বো এভাবে ধরে করানো হচ্ছে, ওর মধ্যে কিন্তু রিজনিং টিজনিং নেই, যা লেখা আছে তাই আছে। এটা হচ্ছে ভ্যালিডিটি হচ্ছে তোমাদের 31শে জানুয়ারি, ঠিক আছে, 2027, এবং এটা ফিক্স ভ্যালিডিটি, অর্থাৎ তুমি যবে পারো নিতে পারো, ভ্যালিডিটি আমাদের এই থাকবে। কারণ কি আমাদের 1 বছর পরে আমরা ব্যাচ চেঞ্জ করি, 1 বছর হবে আমরা ব্যাচ চেঞ্জ করে দেবো, কারণ আমাদের আপডেট করতে হয় ব্যাচ, আমরা ওই ঘিসাপিটা ব্যাচ বারবার চালাই না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো বিক্রম ব্যাচ 2.0 চাইলে তোমরা নিতে পারো এইভাবে ভেঙে, যেভাবে আমি তোমাদের এখানে করাচ্ছি সেভাবে ভেঙে। ওখানে MCQ নয়, ওখানে বেসিক আলোচনা ডেফিনেটলি আগে করা হবে, তো এই বেসিকটা ওইভাবে ভেঙে আলোচনা করা আছে, ঠিক আছে। চলো আমরা নেক্সট পয়েন্টটায় যাবো। যাদের অসুবিধা আছে তারা 8670838797, প্রত্যেকটা স্লাইডের মাথায় এই ফোন নম্বর লেখা আছে, তোমরা এই ফোন নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। চলো নেক্সট পয়েন্টটাতে। পরের প্রশ্ন বলেছে কঙ্কাল পেশি বা স্কেলিটন মাসেল সম্পর্কে নিচের কোনটি সত্য। এই পেশিগুলো রেখাযুক্ত হয়। দেখো কঙ্কাল পেশি হচ্ছে সেই পেশি যেটা আমাদের হাড় বা কঙ্কালের সঙ্গে জুড়ে থাকে রে বাবা। তাহলে এই পেশিগুলো কেমন পেশি হয়, এই পেশিগুলো হয় ঐচ্ছিক পেশি। আর আমরা জানি যে ঐচ্ছিক পেশিগুলো স্ট্রেটেড মাসেল হয়, মানে এদের কিন্তু রেখা থাকে, তো এটা কিন্তু কারেক্ট, ডেফিনেটলি এটা ভলান্টারি মাসেল হয়।
ঠিক আছে। সো কারেক্ট আনসার কী হবে এখানে, এইটা আমাদের কারেক্ট আনসার হবে। দিস ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টটাতে। দেখো এখানে পরিষ্কার বলা আছে এই পেশিগুলো দেখতে এরকম হয়, এদের কিন্তু নিউক্লিয়াস বহু থাকে, ওখানে একটা নিউক্লিয়াস লেখা ছিল, সেটা কিন্তু ঠিক নয়। এরকম এখানে লেখাই আছে পরিষ্কার, এরা দীর্ঘ নলাকার শাখাহীন এবং বহু নিউক্লিয়াস যুক্ত আছে। ক্লাস 9-এর কলা অংশটা পড়লেই তোমরা বেটার বুঝতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টটাতে। পরের প্রশ্ন, সমস্ত জৈব যৌগে নিচের কোন মৌলটি অপরিহার্যভাবে থাকে, সেটা হচ্ছে কার্বন। কার্বন অপরিহার্যভাবে থাকবেই। যেমন দেখো, তুমি দেখো তোমাদের মিথেন, ঠিক আছে, CH4, তাতে কী আছে, কার্বন আছে, এটা একটা জৈব যৌগ। কিন্তু তুমি ভালো করে দেখো, নাইট্রোজেন যদি NO2 ধরো, NO2 কি জৈব যৌগ? না। অক্সিজেন ধরো O2, O2 কি জৈব যৌগ? না। হিলিয়াম যদি ধরো, হিলিয়াম নিজেই তো জৈব যৌগ নয়, রাসায়নিক গ্যাস। বুঝতে পারছো আশা করি। সো কারেক্ট আনসার আমাদের কী হবে এখানে, কার্বন আমাদের এখানে কারেক্ট আনসার। এটা ইজি প্রশ্ন ছিল, বেশি আলোচনা করলাম না। পরেরটাই চলো। পরের প্রশ্ন, অজৈব অবক্ষয় যৌগ, নন বায়োডিগ্রেডেবল, ঠিক আছে, অর্থাৎ যেগুলো ব্যাকটেরিয়া দ্বারা, জানি না এর বাংলা ঠিক লিখেছে কিনা, ব্যাকটেরিয়া দ্বারা বা অন্যান্য যে সমস্ত ছত্রাক বা ইত্যাদি দ্বারা যেগুলোকে পচানো যায় না, যেমন বেসিক্যালি প্লাস্টিক, এই জাতীয়গুলো, ঠিক আছে, প্লাস্টিককে যেমন পচানো যায় না, এরা বলছে এগুলি জলাশয়ে প্রবেশ করে এবং জল দূষণের কারণ হয়। এটা তো কারেক্টই হলো। এরা অণুজীব দ্বারা সহজেই ভেঙে যায়, না কারেক্ট নয়। এরা মাটির উর্বরতা বৃদ্ধি করে, না, বরঞ্চ উভয়তে বিপরীত কাজ করে। এরা প্রকৃতিতে খুব অল্প সময়ের জন্য থাকে, না একদমই না, এরা বেশি সময়ের জন্য থাকে। আর বেশি সময়ের জন্য থাকে বলেই প্লাস্টিক হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। আজকেই আমি আমার গ্রাউন্ডের চারপাশে, ঠিক আছে, আমার 4জন সহকর্মী এবং আমি নিজে মিলে কী করেছি, যত প্লাস্টিক, কী হয়েছে, আমাদের যে ফ্ল্যাট আছে তার পাশে একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে এবং সেখানে ওই সিগারেট বিড়ির যে প্লাস্টিক থাকে, সেই সমস্ত প্লাস্টিক দেখি ওরা ওই কী করেছে, এখন ছুঁড়ে ছুঁড়ে ফেলে। তার ফলে কী হয়, হাওয়াতে উড়ে এসে আমাদের কম্পাউন্ডের মধ্যে জমা হচ্ছে। ঠিক আছে, আমি কমপ্লেন করেছি পৌরসভাকে যে প্লাস্টিক প্রচণ্ড পরিমাণে হচ্ছে, এবং প্লাস্টিক আমি শুধু কমপ্লেনই করিনি, আমি ভিডিও করেও সেটা করেছি, কি পৌরসভাকে জমা দিয়েছি যে কতটা আমরা জমা করেছি। তো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তুমি তোমার বাড়ির চারপাশে এটা করতে পারো। ঠিক আছে, আর একটা কথা বলি, প্লাস্টিক যখন ফেলবে না, কোনো একটা নির্দিষ্ট জায়গাতে ফেলো, চারিদিকে ছড়িয়ে ফেলো না। তাতে কী হবে, পরবর্তীকালে তোমার যখন বোধ বুদ্ধি জ্ঞান, যখন বিচার বুদ্ধি তৈরি হবে, তোমার শুভবুদ্ধির উদয় হবে, তখন তুমি অ্যাটলিস্ট ওটাকে নিয়ে গিয়ে তুমি কী করবে, তুমি ফেলে দিতে পারবে। কিন্তু যখন চারিদিকে ছড়িয়ে থাকবে, তখন তোমার বোধ বুদ্ধির উদয় হলো, তোমার খাটতে ইচ্ছা করবে না, তখন তুমি ওটা করবে না। ঠিক আছে, তো দয়া করে প্রকৃতিকে একটু প্লাস্টিক মুক্ত করার জন্য অ্যাটলিস্ট 0.1% হলেও যোগদান করো, তাতে তোমারই ভালো হবে। এই যে দেখতে পাচ্ছ না গরমটা পড়ছে, বুঝতে পারবে এবারে কিতনা গরম পড়ে, তাতে কিতনা ক্ষতি হয়। ঠিক আছে, এর যে ইম্পর্টেন্ট চরম ভাবাপন্ন জলবায়ুর দিকে আস্তে আস্তে আমরা যাচ্ছি, অর্থাৎ রাত্রে আমরা দেখবো ঠান্ডা হয়ে যাচ্ছে আর সকালে দেখবো আমরা তীব্র গরম পড়ছে। এই জিনিসটা ভেরি ব্যাড, কারণ এতে এই কোভিড বা অন্যান্য যে সমস্ত ব্যাকটেরিয়া, ভাইরাস যা যা আছে সব কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। ওদের জন্য ভালো, আমাদের জন্য খারাপ, সোজা কথা বলতে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরেরটাই যাচ্ছি। আচ্ছা, অনেকে বলবে স্যার অত প্লাস্টিক নিয়ে জ্ঞান দিয়ে লাভ নেই, প্লাস্টিক পরে দেখবো, আগে চাকরি পাই। এবার আমি একটা কথা বলি, চাকরি পাওয়ার পরে যখন মাইনেটা আসবে, সেই মাইনের অর্ধেক টাকা স্বাস্থ্যে ঢুকে যাবে। ঠিক আছে, আমাদের পরিবারে 4জন আছে চাকরি করে, ওকে, ইভেন আমার মাও চাকরি করতো। ঠিক আছে, কিন্তু আমরা যখন দেখি যে সেই টাকাটা শেষ বয়সে, আমি আমার বাস্তব এক্সাম্পল দিচ্ছি, আমি দেখি যে পুরো টাকাটা, টোটাল টাকাটা তাদের স্বাস্থ্যে চলে যাচ্ছে। ঠিক আছে, মানে যখনই হসপিটালে ভর্তি হয় 2 লাখ, যখনই হসপিটালে ভর্তি হয় 80,000, যখনই হসপিটালে ভর্তি হয় মিনিমাম খুব কম করে 30,000, 15,000, 14,000 নিচে কোনো বিলই নেই। এবার তুমি ভাবো, তুমি 4বার ভর্তি হও, মানে যদি 14,000 করে বিল হয়, 14 × 4 করে দেখো যে কত টাকা তোমার 1 মাস স্যালারি বেরিয়ে যাবে। ঠিক আছে, সুতরাং মাথায় একটু স্ক্রুটা যদি ঢিলে হয়, টাইট দাও, টাইট দিয়ে ভাবো যে পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের কিনা। চাকরি তো অবশ্যই পাবে, কিন্তু চাকরি পেয়ে বেঁচে থাকবে তো সেই চাকরির টাকা খাওয়ার জন্য? তার আগেই, যাই হোক, এটা বলা উচিত না, বাট আমি যেটা বলতে চাইছি সেটা ভালো করে বোঝো। আর বলা আমাদের কঠিন করেই বলা উচিত, কারণ পরিবেশ যখন নষ্ট করছি, তখন তো মনে হয় না যে পরিবেশটা নষ্ট করছি। এখানে সেখানে থুতু ফেলা, প্লাস্টিক ফেলা সবই আমরা করি। ঠিক আছে, আর বলার সময় তখন কেন সরলভাবে বলবো? যাই হোক, চলো করা যাক, বেশি জ্ঞান দিয়ে লাভ নেই, কারণ কিছু পণ্ডিত আছে তারা আবার উটপাটাং কথা বলে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট ডিকম্পোজিশন? ঠিক আছে, মানুষের যে কবে জ্ঞান উদয় হবে কে জানে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট, ডিকম্পোজিশন মানে কি? দেখো, ডিকম্পোজিশন 2 টাইপের হয়। একটা হচ্ছে বিয়োজন, যদি আমরা বলি রাসায়নিক বিয়োজন, তাহলে রাসায়নিক, অ্যাকচুয়ালি বিয়োজন রাসায়নিক প্রক্রিয়াই হয়, সেটা তুমি জৈব জিনিসকে ভাঙলেও সেটা রাসায়নিক বিয়োজনই হবে। ঠিক আছে, মানুষের বডিকে পোড়ালে লাস্টে আমরা কার্বন পড়ে থাকতে দেখি, সেটা কি বিয়োজন নয়? অবশ্যই বিয়োজন। ঠিক আছে, সো রাসায়নিক বিয়োজন ওটা। তো রাসায়নিক বিয়োজন কাকে বলা হয়? রাসায়নিক বিয়োজন হচ্ছে যেটাকে আমরা ডিকম্পোজিশন একটু আগে বললাম, যে PbNO3 ভেঙে PbO, NO2 এবং O2 তৈরি হচ্ছে, একটু আগে তোমরা দেখলে, ওটা হচ্ছে রাসায়নিক বিয়োজন বিক্রিয়া। ঠিক আছে, সো বলছে অবঘটন কী করে? জটিল জৈব পদার্থকে ভেঙে সরল জৈব পদার্থ তৈরি করে, এটা কারেক্ট। এটাকে বলতে জীবিত জীবে হয়? নো, এটা জীবিত উদ্ভিদে ঘটে এমন নয়, জীবিত জীব, উদ্ভিদ এবং এমনকি অন্য যে কোনো রাসায়নিক ক্ষেত্রেও ঘটতে পারে। অবঘটনের ফলে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়, এমন যে এক্স্যাক্টলি তা কিন্তু নয়, এটা এক্স্যাক্টলি ঠিক নয়।
ঠিক আছে। নেক্সট হচ্ছে অবঘটকরা শক্তির প্রধান উৎস, একদমই নয়। শক্তির প্রধান উৎস হচ্ছে আমাদের বিভিন্ন প্রাকৃতিক সোর্স এবং উদ্ভিদ। তো অ্যান্সার আমাদের অ্যাকচুয়ালি এ অপশানই হওয়া উচিত। আর অবঘটনের পরে শুধুমাত্র অক্সিজেন বৃদ্ধি পায় তা কিন্তু নয়, অন্য যে কোনো অণু বৃদ্ধি পায়, কারণ অবঘটন হচ্ছে সেই জিনিস দেহের জটিল জিনিসগুলোকে ভেঙে বিভিন্ন সরল জিনিসকে পরিবেশে ফিরিয়ে দেওয়া। আর সেটা শুধুমাত্র অক্সিজেন নয়, নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ঠিক আছে, সবই, ফসফরাস পি লিখেছি, সবই কিন্তু আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। যা আমরা নেই তা আমরা শরীর আমাদের শেষ পর্যন্ত বাইরে বার করে দেয়। ঠিক আছে, কী নিয়ে যাবে, কিছুই তো নিয়ে আসোনি, সুতরাং শরীরও নিয়ে যেতে পারবে না, চিন্তা নেই। তো অ্যান্সার আমাদের কী হবে, ডিকম্পোজিশন আমাদের ফার্স্ট অপশন উইল বি দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, চলো 26টা কী বলছে দেখো, অবতল দর্পণে বস্তুকে কোথায় রাখতে হবে যেখানে ভার্চুয়াল ইমেজ তৈরি। এই হচ্ছে আমাদের অবতল দর্পণ, এই হচ্ছে আমাদের এফ, এই হচ্ছে আমাদের সি, এই হচ্ছে আমাদের পি। আমরা জানি 6টা কেস হয়, এ হচ্ছে 1 নম্বর কেস, এর ওপর রাখলে এটা 2 নম্বর কেস, এফ আর সি এর মাঝখানে রাখলে এটা হচ্ছে 3 নম্বর কেস। আমরা জানি এই 3টে কেসেই আমরা বড় প্রতিচ্ছবি পাই। তার মধ্যে কেস নম্বর 1 মানে যেটা এফ আর পি এর মাঝখানে তুমি রাখছো, এই যে কেস নম্বর 1, এখানে রাখলে আমরা জানি যে অসৎ মানে ভার্চুয়াল এবং বড় এবং সোজা প্রতিবিম্ব পাই। তাহলে অ্যান্সার হবে আমাদের এফ আর পি এর মাঝখানে। কোথায় আছে দেখো, এফ মানে দূরে বাবারে, পি আর এফ এর মাঝখানে, ভাই পোল ফোল বল ধ্রুব টুব বলে এমন কাণ্ড করে রেখেছে। তো পি আর এফ এর মাঝখানে, ঠিক আছে, দিস উইল বি দ্য কারেক্ট আনসার। ওকে, আর তোমরা হচ্ছে এদিকে রাখলে কী হয়, যেই তুমি সিতে রাখছো, ঠিক আছে, এই দেখো এই 2 থেকে পয়েন্ট টু বি নোটেড। আচ্ছা, এখানে আমি লিখে দিই, এটা হচ্ছে 4 নম্বর কেস, সি এর পাশে এটা হচ্ছে 5 নম্বর কেস, আর আরও দূরে বিশাল দূরে এটা হচ্ছে 6 নম্বর কেস। ঠিক আছে, এনসিআরটি বলছে, আগের এনসিআরটি নয়, এখনকার লেটেস্ট এনসিআরটি বলছে এফের ওপর রাখলে কোনো প্রতিচ্ছবি পাওয়া যায় না, নো প্রতিচ্ছবি পাওয়া যায়। তাহলে এই 3, 4, 5, 6 এই কটা আছে, 3, 4, 5, 6 এই কটাতে আমাদের কী তৈরি হয়, সৎ প্রতিচ্ছবি তৈরি হয়। ঠিক আছে, 3 তো বড় বলেই দিচ্ছি, কিন্তু এই যেগুলো দাগ দিচ্ছে এগুলো সব কী তৈরি হচ্ছে, সৎ প্রতিচ্ছবি তৈরি হচ্ছে। 4 গেলে সমান সাইজের সৎ প্রতিচ্ছবি তৈরি হচ্ছে, 5 আর 6 গেলে ছোট সৎ প্রতিচ্ছবি তৈরি হচ্ছে। মানে 1 গেলে অসৎ বড় তৈরি হয়, 1, 2, 3তে সব কটাতেই বড় তৈরি হয়। তার মধ্যে 2তে বলছে কোনো প্রতিচ্ছবি তৈরিই হয় না, সো 2 এর কথা বাদ দাও। 3তে গেলে তোমাদের বড়, কারণ এই 3টেতে বড়। 4 গেলে সমান, সির ওপর রাখলে সমান, আর এই যত এদিকে যাচ্ছে, অর্থাৎ যত আমরা দূরে যাচ্ছি লেন্স থেকে, তত ছোটো প্রতিচ্ছবি তৈরি হচ্ছে, এবং এগুলো সব সৎ, যেগুলো কালো লিখেছি সেগুলো সব সৎ। ওকে, ক্লিয়ার? চলো পরেরটাতে। পরের প্রশ্ন, এটা তোমাদের জৈব রসায়ন থেকে দেওয়া হয়েছে। দেখো, সোডিয়াম কার্বনেট মানে Na2CO3, ঠিক আছে, এর সাথে তুমি যখন অ্যাসিডিক আছে মানে CH3COOH, ঠিক আছে, অর্থাৎ একে অ্যাসিডিক অ্যাসিড বলা হয়, অনেক সময় ইথানোয়িক অ্যাসিডও বলা হয়। এখানে কিন্তু অ্যাসিডিক অ্যাসিড লিখে দিয়েছে, এটা খুব গুড। ইথানোয়িক অ্যাসিড বললে অনেকের মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু ইথানোয়িক অ্যাসিডও একে বলা হয়। ইথানোয়িক অ্যাসিড এবং এই যে দেখতে পাচ্ছ এইটার বিক্রিয়ায় যে 3টে জিনিস উৎপন্ন হয় বেসিক্যালি, একটা হচ্ছে CO2 উৎপন্ন হয়, 2 হচ্ছে জল উৎপন্ন হয়, কারণ দেখো এটা প্রায় ক্ষারীয়, এটা অ্যাসিডিক, সো CO2 আর জল উৎপন্ন হয়, যেহেতু কার্বনেট আছে ওই জন্য CO2 উৎপন্ন, একটু আগে বলেছি একটা লবণ উৎপন্ন হয়। মনে করে দেখো, আমি একটু আগে এই কথাটা বলেছি যে যখনই তুমি পয়েন্ট টু মিনিট কী বলেছিলাম, মেটাল কার্বনেটের সঙ্গে, মনে করে দেখো বলেছিলাম একটু আগে, মেটাল কার্বনেট তো Na মানে সোডিয়ামের কার্বনেট Na2CO3, তার সঙ্গে যখন অ্যাসিডের বিক্রিয়া করাচ্ছি, ইথানোয়িক অ্যাসিড বলছি তো, বা অ্যাসিডিক অ্যাসিড বলছি, তো এটা একটা অ্যাসিড, এদের বিক্রিয়া করাচ্ছে, তখন মনে করে দেখো বলেছিলাম কি, লবণ উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, জল উৎপন্ন, দেখো তাই উৎপন্ন হবে। এবং এখানে উৎপন্ন হয় যেটা, সেটা হচ্ছে সোডিয়াম ইথানোয়েট বা সোডিয়াম অ্যাসিটেট। এটার যে সংকেত হয় সেটা হয় CH2COO, এই যে এইচ আছে, এইচটা বেরিয়ে যায়, মানে Na উৎপন্ন হয়, Na চলে আসে। ঠিক আছে, এটা একটা সাবস্টিটিউশন রিয়াকশান বেসিক্যালি হয়, কারণ এইচকে বার করে দিয়ে Na তার জায়গা দখল করে নিচ্ছে। ঠিক আছে, সো এটাকে আমরা দুভাবে বলি, যদি ইথানোয়িক অ্যাসিড বলি একে, তাহলে একে বলবো সোডিয়াম ইথানোয়েট, আর যদি একে অ্যাসিটিক অ্যাসিড বলি তাই একে বলবো সোডিয়াম অ্যাসিটেট। মানে একে অ্যাসিটিক অ্যাসিড বললে এর নাম হবে অ্যাসিটেট, সোডিয়াম তো থাকবেই, আর একে যদি ইথানোয়িক অ্যাসিড বলি তাহলে এর নাম হবে সোডিয়াম ইথানোয়েট, নোয়েট আর অ্যাসিটেট। ঠিক আছে, তো লবণ, কার্বন ডাইঅক্সাইড আর জল। তো অ্যান্সার দেখো এখানে কী বলেছে, সোডিয়াম অ্যাসিটেট আর হাইড্রোজেন গ্যাস নো, সোডিয়াম ক্লোরাইড নো, সোডিয়াম অ্যাসিড যাই দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস বলেছে বলে কেটে দিচ্ছি আমি, ঠিক আছে, জল বলেছে বলে কেটে দিচ্ছি, কারণ ক্লোরাইড বলেছে, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ওকে, চলো। হ্যাঁ, এটা না একটা দুর্দান্ত প্রশ্ন, ঠিক আছে, খুব ভালো লেগেছে এই প্রশ্নটা পড়ে আমার, মানে কতটা কনসেপ্ট ক্লিয়ার থাকলে তবে এই প্রশ্নের উত্তর দেওয়া যায়। বলছে জে থমসনের প্লাম পুডিং মডেলে প্লাম কী নির্দেশ করছে। প্লাম কী বলো তো, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা কেক রেখা রয়েছে, কেক থেকে ভেতরে দেখো ছোটো ছোটো কিশমিশগুলো ছড়িয়ে থাকে। কী বললাম, বোঝা গেল? কেকের ভেতরে কী দেখবে, যে এই ছোটো ছোটো কিশমিশগুলো এরকম ছড়ানো অবস্থায় থাকে এই কেকের ভেতরে। ঠিক আছে, এই যে ছড়ানো অবস্থায় রয়েছে এই ছোটো ছোটো অংশগুলোকেই বলা হয় প্লাম। কী বলা হয়? প্লাম বলা হয়। ঠিক আছে, আর পাডিং কি, পাডিং হচ্ছে এই যে পুরো কেকটার যে অংশ, এই পুরো কেকটার অংশকে পাডিং বলা হয়।
তা আমরা যদি এইটার সঙ্গে মানে প্লাম পাডিংয়ের সঙ্গে যদি আমরা থমসন অ্যাটমিক মডেলের তুলনা করি তখন আমরা দেখব এই ছোটো ছোটো অংশগুলোকে, এক মিনিট, এই ছোটো ছোটো অংশগুলোকে থমসন বলছেন, এইগুলোকেই থমসন বলছেন ইলেকট্রন, এইগুলোকে থমসন কী বলেছেন, নেগেটিভলি চার্জ ইলেকট্রন। দেখো এগুলো হচ্ছে নেগেটিভলি চার্জ ইলেকট্রন, আর এটা পাডিংয়ের উপর ছড়িয়ে আছে। তো প্লাম কোন জিনিসটাকে নির্দেশ করছে, তার মানে ইলেকট্রনকে নির্দেশ করছে, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে, পজিটিভলি চার্জ কোথায় গেল, হ্যাঁ এই ইলেকট্রনকে নির্দেশ করছে। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ওকে, চলো দেখো পরের প্রশ্ন, যদি একটু অবতল দর্পণের ফোকাস দূরত্ব তোমাদের হয়, আচ্ছা এক মিনিট, এখানে এগুলো উঠে গেছে, সরি ফর দ্যাট। আর এটা তোমাদের 30 দাগের প্রশ্ন, ঠিক আছে। এখন থেকে দাগ নম্বরগুলো আমি দিয়ে দেবো, এই স্লাইডগুলো দেখলাম দাগ নম্বর দেওয়া নেই, আমি চেক করছিলাম। আচ্ছা এক মিনিট, এই প্রশ্নটা তোমাদের একটি অবতল দর্পণ, আচ্ছা এটা তোমাদের 40 সেমি হবে, ঠিক আছে। এটা তোমাদের 100 সেন্টিমিটার বা সামথিং এরকম বলা ছিল, ঠিক আছে। 100 সেমি দূরে রাখা হয়, তার মানে কি, দেখো অবতল দর্পণের ক্ষেত্রে আমরা জানি ফোকাস আমাদের এদিকে অবস্থান করে আর বস্তু আমাদের এদিকে থাকে, তার মানে এফও আমাদের নেগেটিভ আসবে, ঠিক আছে। আর যেটা তোমাদের বস্তু দূরত্ব সেটা আমাদের নেগেটিভে আসবে, ঠিক আছে। তো আমরা কী জানি, 1/v + 1/u = 1/f, এই ফর্মুলা পুট করলে হয়ে যাবে। ভি এর মান আমাদের বার করতে বলেছে, এটা আমাদের নেগেটিভ দেবো আর এটাও আমরা আমাদের নেগেটিভ দেবো। এটা যখন এই পাশে চলে আসবে তখন 1/v = -100 প্লাস তোমাদের 140 আসবে, ঠিক আছে। তো এখানে যদি আমরা করি, আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা 200 ধরে করতে পারি, কারণ 40 আছে। সো 200 যদি তুমি নাও এখানে, তাহলে এটা -2 হবে, এটা কি আসবে তোমাদের 40, তোমার এটা 5 আসবে, তাই না, 5 আসবে, 5 4 20। সো 1/v এর যে ভ্যালু আসবে সেটা 3/200 আমাদের আসবে, ঠিক আছে। 3 আমাদের 200 আসবে, এক মিনিট, 100 uv 3/200, যাই হোক। তো এটা আমাদের অ্যান্সার যেটা দেবে সেটা হচ্ছে যে ভি এর মান যেটা দেবে 66.7 সেন্টিমিটার আমাদের অ্যান্সার দেবে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কিন্তু ঘটনা হচ্ছে অবতল দর্পণে যখন সৎ প্রতিবিম্ব তৈরি হয় তখন সেটা নেগেটিভে থাকে, তো এখানে এটা আমাদের নেগেটিভ আসা উচিত ছিল, ঠিক আছে। তো ফোকাস তো আমাদের ঠিকই আছে, ইউও আমাদের ঠিকই আছে। তোমাদের একবার দেখে নিই, 150 110, জাস্ট এ মিনিট। হয়তো এটা ভ্যালুর জন্য আসছে, ঠিক আছে, কিন্তু এটা নেগেটিভে আসা উচিত, কারণ সৎ প্রতিবিম্ব তো, আর সৎ প্রতিবিম্ব তো অবতল দর্পণের ক্ষেত্রে নেগেটিভই হয়, যেহেতু প্রতিবিম্ব এদিকে উৎপন্ন হয়, ঠিক আছে। যাই হোক, এটা আমাদের ম্যাথামেটিক্যালি কারেক্ট, কিন্তু এই যে এখানে ভ্যালু নেওয়া হয়েছে, ভ্যালুগুলোর কোনো মিস্টেক আছে, যে কারণে এখানে অ্যান্সারটা মিস্টেকেনলি আসছে, বাট ক্যালকুলেশন ওভারঅল ওকে। তোমাকে দেখে নিও, হয়তো আমার কোনো সিলি মিস্টেক হতে পারে, বাট আমি তো এরকমই পাচ্ছি, ঠিক আছে। চলো নেক্সট পরেরটায়, তোমরা কনসেপ্ট ক্লিয়ার রাখবে, ওভারঅল কনসেপ্টটা ক্লিয়ার থাকাটা দরকার, ঠিক আছে। চলো আচ্ছা, দুটো প্রশ্ন আমি একটু পরপর নিয়েছি, এটা তোমাদের বেসিক্যালি 31 দাগের প্রশ্ন, 1 নম্বর 2 নম্বর করে চলে এসছে, ঠিক আছে। দেখো দাগ নম্বর ম্যাটার করে না, আসলে স্লাইড তৈরির সময় একটু বিপরীত হয়। এটা তোমাদের 32 দাগের প্রশ্ন, ঠিক আছে। তো এখানে তোমাদের কি বলেছে, দেখো আমি প্রথমে 32 দাগটা করাচ্ছি, কারণ এখানে অঙ্ক রয়েছে। তো রাইজোপাসের মাথায় যে ফুটবলের মতো, তোমরা দেখবে রাইজোপাসের মাথা এরকম ফুটবলের মতো এরকম পাওয়া যায়। এগুলো কি, এগুলো হচ্ছে স্পোরাঞ্জিয়াম, যখন এগুলো ফাটে তখন এর থেকে স্পোর বেরিয়ে আসে, ঠিক আছে। অ্যান্সার আমাদের কী হবে এখানে, স্পোরাঞ্জিয়াম উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, বা স্পোরের থলি, স্পোরাঞ্জিয়াম মানে স্পোরের থলি গেল। আচ্ছা এবার উপরেরটা করাবো, তার জন্য আমি একটু অন্য কালি নিয়ে নিচ্ছি। বলেছে একটা বডি রেস্টে আছে, মানে বডিটা স্থির অবস্থায় আছে, ঠিক আছে, মানে তখন তার ইউ হচ্ছে 0, আর বডিটা লাস্টে যে বেগ পাচ্ছে সেটা তোমাদের, এটা আমাদের 200, কোনোভাবে কী হয়েছে, এই নিউমেরিক্যাল ভ্যালুগুলো উঠে গেছে, এটা 216 কিলোমিটার/আওয়ার ছিল, ঠিক আছে। ভি এর মান হচ্ছে 216 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। তোমরা ইংলিশেও এটা লিখে নিও, থেকে এত সেকেন্ডে 216 কিলোমিটার/আওয়ার গেছে, 216 কিলোমিটার/আওয়ার স্থির অবস্থা থেকে এই অবস্থায় গেছে, এবং সেটা 10 সেকেন্ডে গেছে। দেখো কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে আমাদের কনভার্ট করতে হবে, তো 216কে আমাদের কি করতে হবে, 5-এ 18 দিয়ে গুণ করতে হবে। যদি 5-এ 18 দিয়ে এটা আমরা গুণ করি, ডাইরেক্ট আমরা দেখতে পাচ্ছি 18 দিয়ে যাচ্ছে, 18 একে 18, 18 দুগুণে 36, তো 12 × 5 মানে 60 মিটার/সেকেন্ড। আমরা জানি যে কোনো কিলোমিটার/আওয়ারকে 5-এ 18 দিয়ে গুণ করলে মিটার/সেকেন্ডে কনভার্ট হয়ে যায়। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভি মাইনাস ইউ/টি, এটা হচ্ছে ত্বরণ। তো ভি আমাদের কত, 60 মিটার/সেকেন্ড, ইউ আমাদের কত 0, ত্বরণ মানে টি যেটা, সেটা আমাদের কত, সেটা হচ্ছে আমাদের 10। তো 60/10 মানে 6 মিটার/সেকেন্ড উইল বি দ্য সেকেন্ড স্কোয়ার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হবে আমাদের, ঠিক আছে। ইজি প্রশ্ন, কিন্তু ওই কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হবে।
এই প্রশ্নগুলোর মধ্যে কিছু আছে থার্ড শিফটের প্রশ্ন, কিছু আছে সেকেন্ড শিফটের প্রশ্ন, ঠিক আছে। বেসিক্যালি কী হয়েছে, খুব তাড়াতাড়ি এই প্রশ্নগুলো পেয়েছি, স্টুডেন্টরা বলেছে আমাকে, তো তার উপর বেশ করে আমাদের প্রশ্ন ফ্রেমও করতে হয়েছে, কারণ অনেক সময় কী হয়েছে স্টুডেন্টরা জাস্ট এখন 9 সেকেন্ড 999 বলে দিয়েছে, তাতে আমরা মোটামুটি ওভারঅল একটা বুঝে কোশ্চেন ফ্রেম করি, ঠিক আছে। কী হয়েছে দেখো, একটা শব্দ প্রতিধ্বনি মানে সোর্স হচ্ছে এখান থেকে উৎপন্ন হয়েছে, ধরো এখান থেকে উৎপন্ন হয়েছে, এখান থেকে উৎপন্ন হওয়ার পরে শব্দ প্রতিফলকে গিয়ে ধাক্কা খেয়েছে, ধাক্কা খাওয়ার পরে সেটা আবার ব্যাক করে ফিরে এসছে, এই টোটাল টাইমটা এর 9 সেকেন্ড টাইম সময় লেগেছে, 9 সেকেন্ড সময় লেগেছে। আর প্রতিফলকের দূরত্ব কত, 999, মানে এই একবারের দূরত্ব হচ্ছে 900 মিটার, কারণ সোর্স থেকে প্রতিফলকের দূরত্ব হচ্ছে 900 মিটার, সরি 990 মিটার। তাহলে তুমি ভাবো একবার শব্দ গেছে আর এসেছে টোটাল 9 সেকেন্ডে, তাহলে একবারও 990 মিটার গেছে, আবার এসেছেও তো 990 মিটার, তাহলে টোটালও 9 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করেছে, 990 ইন্টু 2 অতিক্রম করেছে, এবং সেটা টোটাল 9 সেকেন্ডে অতিক্রম করেছে। তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাবো, ওর বেগ পেয়ে যাবো, কারণ উপরে আমাদের ডিস্টেন্স রয়েছে, নিচে আমাদের টাইম, ইকুয়ালটা আমাদের কী দেবে, স্পিড দেবে, শব্দের স্পিডই বার করতে বলেছে, এটা কী হবে 111, তার মানে 220, সো 220 মিটার পার সেকেন্ড এখানে শব্দের বেগ বেরোচ্ছে, বি অপশান কারেক্ট। আচ্ছা, এটা আমাদের 34 দাগের প্রশ্ন, তোমাদের বলেছে ট্রাকিয়াতে উপস্থিত যে তরুণাস্থি থাকে বলায় থাকে তার প্রধান কাজ কী। দেখো দুটো প্রশ্ন দুভাবে বলেছে, কেউ বলেছে স্যার তরুণাস্থি যেটা থাকে তার কাজ কী, আর কেউ বলেছে স্যার ট্রাকিয়াতে যে স্তম্ভাকার আবরণী কলা থাকে তার কাজ কী, ঠিক আছে। তো দুটো প্রশ্ন আমরা পেয়েছি, স্তম্ভাকার আবরণী কলা। দেখো ট্রাকিয়াতে যে স্তম্ভাকার আবরণী কলা থাকে তার মাথায় দেখা যায় সিলিয়া, ঠিক আছে। সিলিয়াগুলোর যে কাজ হয় সেটা হচ্ছে কোনো শ্লেষ্মা জমলে সেই শ্লেষ্মাকে বাইরের দিকে নিয়ে যাওয়া, ঠিক আছে। এটা হচ্ছে ট্রাকিয়া স্তম্ভাকার আবরণী কলার কাজ। আর যদি বলে ট্রাকিয়াতে যে তরুণাস্থি থেকে তার কাজ কি, তার কাজ হচ্ছে ট্রাকিয়া যাতে শ্বাস নেওয়ার সময় চুপসে না যায় এবং বায়ুপথ যাতে খোলা থাকে, সো বি অপশান আমাদের এখানে কারেক্ট হবে। দেখো উত্তর এখানে লেখাও আছে, বি অপশান কারেক্ট হবে। কিন্তু স্তম্ভাকার আবরণী কলা যেটাকে আমরা সিলিয়া বলছি, সিলিয়েটেড স্তম্ভাকার আবরণী কলা, তার কাজ হচ্ছে শ্লেষ্মাকে বাইরের দিকে নিয়ে যাওয়া, শ্লেষ্মা আউট, এটা হচ্ছে ওর কাজ, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, এটা তোমাদের একটু বড় আকারে ছিল, কোশ্চেনটা ছোট করে রাখা হয়েছে কারণ বিশাল বড় কোশ্চেন ছিল এটা, স্টুডেন্টরা আমাকে বলেছে। তো মেন যেটার মুদ্রা কথা ছিল সেটা হচ্ছে গলগি বডির কাজ কি, প্রোটিন ও লিপিডকে সংশোধন, প্যাকেজিং এবং পরিবহন, এটা মনে রাখবে অলওয়েজ। গলগি বডির মেন কাজ কিন্তু এটাই করা। এছাড়া আমরা জানি গলগি বডিতে কিন্তু জটিল শর্করা ভেঙে কিন্তু সরল শর্করা কনভার্ট হতে পারে, গলগি বডি এই কাজটা করতে পারে। এছাড়া কিছু গলগি বডি আছে যারা কিন্তু লাইসোজোমও কিন্তু তৈরি করতে পারে, সংশ্লেষ করতে পারে, ঠিক আছে। তো এই দুটো কিন্তু গলগি বডির কাজ হয়, এটা তোমরা এনসিইআরটিতে কলা কোষ অধ্যায়ে গেলে পেয়ে যাবে, ঠিক আছে। একটু স্পিডে পড়াচ্ছি, নেক্সট চলো পরের প্রশ্ন, এটা তোমাদের 36 দাগ মেবি। তোমাদের বলছে যে উত্তরটা এখানে দেওয়া আছে, কীভাবে করতে হয় বলে দিচ্ছি। বলছে তরঙ্গ দৈর্ঘ্য যদি 0.1 মিটার হয় এবং এটা যদি কিলো হার্টজ হয় তাহলে শব্দের বেগ কত। দেখো ভেলোসিটি আমরা ইকুয়াল টু আমরা কী জানি, যে ফ্রিকোয়েন্সি ইন্টু লামডা, ঠিক আছে। অর্থাৎ ভেলোসিটি এখানে চেয়েছে, তো ভি ইকুয়াল টু আমাদের কী হবে, ফ্রিকোয়েন্সি কত বলেছে আমাদের 33 কিলো হার্টজ। দেখো এটা নর্মালি হার্টজে থাকে, কিলোগ্রামকে যখন আমরা গ্রামে কনভার্ট করি তখন আমরা কী করি, একে আমরা 1/1000 দিয়ে গুণ করে দিই, বা বলতে পারো 1000 দিয়ে ভাগ করি। তো এক্ষেত্রে আমরা যখন হার্টজে কনভার্ট করবো তখন আমরা কী করবো, 1000 দিয়ে একে গুণ করে দেবো, 1/1000 দিয়ে একে গুণ করে দেবো, ইন্টু আমাদের কী আছে 0.01 মানে 1 এত এত এত, ঠিক আছে, এত, এইটা আমাদের হবে, ঠিক আছে। তো এইটা আমাদের ভেলোসিটি আমাদের কিন্তু দাঁড়াবে। তো ভেলোসিটি দেখো এখানে কী বলেছে, এত মিটারে শব্দের বেগ আমাদের কি জিজ্ঞেস করেছে। তো তরঙ্গ দৈর্ঘ্য কত, 0.101 মিটার, এটা আমাদের বলেছে। অ্যান্সার এরকম আসছে কেন, এক মিনিট, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি ভুল হয়েছে, উল্টো লিখেছি আমি। দেখো বেসিক্যালি যখন আমরা কিলোগ্রাম থেকে গ্রামে কনভার্ট করি, কিলোগ্রাম থেকে যখন আমরা গ্রামে কনভার্ট করি তখন আমরা কী করি, 1000 দিয়ে গুণ করি, আমি এখানে ভাগ লিখে দিয়েছি, ওই জন্য গণ্ডগোলটা হয়েছে, সরি। যখন আমরা কেজি থেকে গ্রামে কনভার্ট করি তখন আমরা কী করি, ইন্টু 1000 করি। তেমনই কিলো হার্টস থেকে যখন আমরা হার্টসে নিয়ে যাব তখন 1/1000 নয়, 1000 দিয়ে ডাইরেক্ট আমরা গুণ করব, 1000 দিয়ে আমরা ডাইরেক্ট গুণ করব, ঠিক আছে। এবার নিচে আমাদের কী আছে পয়েন্ট, আচ্ছা এটা তোমাদের একটা শূন্য কাটবে, 1, এই লামডার দৈর্ঘ্য কী আছে 0.01, 1 মানে 1/এত, তো এই দুটো শূন্যকে কাট আউট করবে, তো এটা হবে 330, এবং 330 মিটার পার সেকেন্ড নেবে, কারণ এটা মিটারে আছে আর হার্টস আমাদের সেকেন্ডে থাকে, কিলো হার্টস থেকে তোকে হার্টসে কনভার্ট করে দিচ্ছি, তো সেকেন্ডে থাকে, অ্যান্সার উইল বি দিস, এই জন্য অ্যান্সার এখানে এটা এসছে, ঠিক আছে। চলো পরেরটাতে, সিলি মিস্টেক হচ্ছিল। পরের প্রশ্ন, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 0.6 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হলে তাহলে কত গ্রাম CO2 উৎপন্ন হবে, ঠিক আছে। অ্যান্সার কী হবে, দেখো অ্যান্সার তোমাদের হবে, তোমরা দেখতে পাচ্ছ আমরা ভরের নিত্যতা সূত্র অনুযায়ী কী জানি, যে ভর, দেখো গ্রাম দিয়েছে, সো ভর এটা, তো
তো এত গ্রাম থেকে যদি 0.6 এত গ্রাম বেরিয়ে যায়, তাহলে থাকলো কত গ্রাম, সেটাই অ্যান্সার হবে। কত হবে? 4.4 এত গ্রাম। তো অ্যান্সার আমাদের 4.4 হবে। এতটা টোটাল ছিল, তার থেকে এদিকে একটা পার্ট বেরিয়ে যাচ্ছে 5.6, তাহলে 4.4ই আর আছে, কারণ এর থেকে যা উৎপন্ন হবে সেটা টোটালটা মিলে আবার এটাই তৈরি হবে। তো এর থেকে অর্থাৎ CaCO3 থেকে যদি এত গ্রাম CaO উৎপন্ন হয়, ক্যালসিয়াম অক্সাইড, তাহলে এত গ্রামই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তো 4.4ই তোমাদের অ্যান্সার হবে। জাস্ট বিয়োগ করতে হবে, কিছু না। 10 গ্রাম থেকে এটাকে বিয়োগ করে দিলাম, এটা পাবো, এটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, কোশ্চেনটাকে জাস্ট ঘুরিয়ে দিয়েছে। এটা তোমাদের 37 দাগের প্রশ্ন ছিল। চলো, এটা একটা দুর্দান্ত প্রশ্ন, এটা তোমাদের 38 দাগের প্রশ্ন। এটা খুবই এক্সপেরিমেন্টাল প্রশ্ন। বলেছে যে একটা খাদ্য শৃঙ্খলে ধরো প্রচুর গাছ আছে এখানে, ঠিক আছে, এবং গাছ এই ছিল, এখন দেখা গেল গাছ আরও বেড়ে গেল। ঠিক আছে, গাছ কী হয়েছে? আরও বেড়ে গেছে। ধরো গাছ আরও বেড়ে গেছে, কিন্তু ছাগল বা অন্যান্য যে শাকাহারী প্রাণীদের পরিমাণ, তাদের পরিমাণ কমে যাচ্ছে। ভালো করে বুঝবে, গাছের পরিমাণ বেড়ে যাচ্ছে। ভালো করে বুঝবে, যে কোনো বাস্তুতন্ত্রে কিন্তু কোনো কিছু অতিরিক্ত বাড়া বা অতিরিক্ত কমে যাওয়া ক্ষতিকারক। গাছের পরিমাণ যখন বাড়ছে মানে উৎপাদকের পরিমাণ বাড়ছে, কিন্তু শাকাহারীদের পরিমাণ কমছে। আর শাকাহারীদের খায় কারা? যারা মাংসাশী তারা খায়। তাহলে শাকাহারীদের পরিমাণ যখন কমে যাবে, ঠিক আছে, অর্ধেক হয়ে গেছে, তখন যারা মাংসাশী তারা কিন্তু প্রবলেমে পড়বে, কারণ তারা তো আর গাছ খেতে পারবে না, ফলে তারা আস্তে আস্তে বিলুপ্ত হতে আরম্ভ করবে। তো এটাই আমাদের অ্যান্সার হবে, যে খাদ্য শৃঙ্খল অস্থির হয়ে যাবে এবং উচ্চ স্তরের ভোক্তারা তারা কিন্তু প্রবলেমে পড়বে। যেমন গাছকে খায় হচ্ছে ফড়িং, ফড়িংকে খায় হচ্ছে ব্যাঙ, ব্যাঙকে খায় হচ্ছে সাপ, সাপকে খায় ধরো কোনো পাখি, সেই পাখিকে ধরো মানুষ বা অন্য কেউ খাদ্য হিসেবে গ্রহণ করে, সাপোজ বলছি, তাহলে কী হবে? সেই পাখিও বাঁচবে না, ফলে মানুষের খাদ্যেও কিন্তু টান পড়বে। অর্থাৎ যত উচ্চ স্তরের প্রাণী আছে, থার্ড এবং তারপরে যদি আরও কোনো প্রাণী থাকে, তাদের কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে, বোঝাতে পারছি? তো খাদ্য শৃঙ্খল অস্থির হয়ে যাবে, উচ্চ স্তরের যারা ভোক্তা তারা কিন্তু খাদ্য সংকটে পড়বে, কারণ শাকাহারী পরিমাণ কমে যাচ্ছে, তারা তো ডাইরেক্ট গাছ খেতে পারবে না। বোঝাতে পারছি? এইটা হচ্ছে হবে। এটা দারুণ প্রশ্ন ছিল। পরের প্রশ্ন তোমাদের বলছে নাইট্রোজেন অক্সিজেনের পারমাণবিক ভরের অনুপাত কত? এটা হচ্ছে তোমাদের 39 দাগ। দেখো, নাইট্রোজেনের হয় 14, অক্সিজেনের হয় 16, দুটোকে কাটাকুটি করলে আমরা কী পাই? 7:8 পাই। সো কারেক্ট আনসার আমাদের 7:8ই আসবে। পরেরটা চলো। পরের প্রশ্ন, এটা আমাদের 40 দাগ। বলছে বেগ এবং সময় গ্রাফে যদি সময় অক্ষে সমান্তরালে থাকে গ্রাফের রেখাটা, মানে ধরো এই হচ্ছে আমাদের ভেলোসিটি, এই হচ্ছে আমাদের টাইম, ওপরে লেখা আছে ভি, নিচে লেখা আছে টাইম। আমরা যে রেখাটা উৎপন্ন করছি, ঠিক আছে, যে আমাদের গ্রাফ আসছে সেটা ধরো এইভাবে আসছে, অর্থাৎ টাইমের সঙ্গে সমান্তরাল আসছে। তোমার এটা কী প্রকাশ করে? তোমার এটা প্রকাশ করে বেগ হচ্ছে স্থির, কোনো ত্বরণ এখানে হচ্ছে না। বেগ স্থির, তার মানে নো ত্বরণ। ঠিক আছে, ত্বরণ এখানে শূন্য, সোজা কথা বলতে। তাহলে কী হবে? ত্বরণ ধ্রুব কিন্তু বেগ পরিবর্তিত না, ত্বরণ শূন্যে কিন্তু বেগ ধ্রুব। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ত্বরণ নেই কিন্তু বেগ ধ্রুব, ধ্রুব শব্দের অর্থ হচ্ছে স্থির। স্থির বলেই তো দেখো, এই ধরো এই জায়গায় 30 কিলোমিটার পার আওয়ারের হচ্ছে রেখা এই জায়গায়, যখন 2 সেকেন্ড তখন 30 কিলোমিটার পার আওয়ার, যখন 4 সেকেন্ড তখনও 30 কিলোমিটার পার আওয়ার, যখন 5 সেকেন্ড তখনও 30 কিলোমিটার পার আওয়ার, মানে টাইম তো চেঞ্জ হচ্ছে কিন্তু বেগ 30 কিলোমিটার পার আওয়ারই আছে। ওই জন্য তো এই পুটকিগুলো যোগ এরকম একটা রেখা তৈরি করেছে, যেটা কিনা আবার টি অক্ষের সঙ্গে সমান্তরাল। প্রত্যেকটা কথাকে ভালো করে বুঝবে। সেই জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেগ স্থির, দেখো একই জায়গায় দাঁড়িয়ে আছে বেগ, কিন্তু বেগ একই জায়গায় দাঁড়ানো মানে কি? বেগ চেঞ্জই হচ্ছে না। বেগ চেঞ্জ না হলে ত্বরণ আসবে না। তো কারেক্ট আনসার কী হবে? ত্বরণ শূন্য কিন্তু বেগ ধ্রুব। দারুণ প্রশ্ন এটা। পরের প্রশ্ন তোমাদের কী বলেছে দেখো, এটা তোমাদের 41 দাগের প্রশ্ন। বলছে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের গঠনের মধ্যে পার্থক্য কী? এটা অনেক বড় প্রশ্ন ছিল, আমরা এখানে ছোটো করে রেখেছি, স্টেটমেন্টগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, কিন্তু মেন ফ্যাক্টর একই ছিল। দেখো, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, প্রাণী কোষে তারা থাকে না, এটা কিন্তু কারেক্ট। ঠিক আছে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না, প্রাণী কোষে কেবলমাত্র কোষ পর্দা থাকে। পয়েন্ট টু বি নোটেড। নেক্সট, উভয় ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় না, তাহলে তো প্রাণী কোষ খাদ্য তৈরি করতে পারতো। প্রাণী কোষে ভ্যাকুল বড় থাকে না, প্রাণী কোষে ভ্যাকুল কিন্তু ছোটো থাকে বা থাকে না বলতে গেলেই চলে, আইদার ছোটো অর অ্যাবসেন্ট। কিন্তু উদ্ভিদ কোষে ভ্যাকুল কিন্তু বড় থাকে। কেন? কারণ ভ্যাকুলের মধ্যে থাকে কোষ রস, অর্থাৎ সেল স্যাপ, এবং সেই সেল স্যাপ কিন্তু বাইরের যে চাপ সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তো কারেক্ট অ্যান্সার আমাদের এখানে কী হবে? উদ্ভিদ কোষে কোষ প্রাচীর এবং ক্লোরোপ্লাস্ট থাকে, যেটা প্রাণী কোষে থাকে না। ঠিক আছে, চলো নেক্সট। পরের প্রশ্ন, আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে এই প্রশ্নের কোনো অপশানই সঠিক নয়, কারণ মনে রাখবে কানেকটিভ টিস্যুতে কিন্তু ম্যাট্রিক্স থাকে, কিছু ক্ষেত্রে কম থাকে, কিছু ক্ষেত্রে বেশি থাকে, কিছু ক্ষেত্রে অল্প থাকে, কিন্তু ম্যাট্রিক্সগুলোর ক্ষেত্রে কী হয়? কোষগুলো দূরে দূরে থাকে। এটা মনে রাখবে, কোষ কিন্তু দূরে দূরে থাকে, কোষগুলো কিন্তু খুব কাছাকাছি অবস্থান করে এমন কিন্তু নয়। তো সেই যদি আমি অপশান বলি, তাহলে এইটা আমাদের কারেক্ট অপশান হবে। ম্যাট্রিক্স প্রচুর পরিমাণে থাকে এবং কোষগুলো কিন্তু পৃথক পৃথক থাকে, অনেক দূরে দূরে থাকে। তোমরা একটুখানি পড়ে নেবে, আমি কেন একটু স্পিডে পড়াচ্ছি, কারণ অলরেডি আমাদের প্রচুর টাইম কেটে গেছে। ঠিক আছে, আর অনেকে ধৈর্য রাখতে পারে না, সেটা স্পিডে পড়াচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, স্যাচুরেটেড হাইড্রোকার্বন যেমন মিথেন বা ইত্যাদি স্যাচুরেটেড হাইড্রোকার্বনকে যখন তুমি আগুনের সংস্পর্শে অক্সিজেনের প্রেজেন্সে পোড়াবে,
তখন কি উৎপন্ন হবে? প্রথম কথা, অক্সিজেনের প্রেজেন্সে পোড়ালে টোটাল কার্বন ডাইঅক্সাইড পুরোপুরি বার্ন হয়ে CO2 উৎপন্ন করবে। তার মানে পুরো হোল কার্বন বার্ন হচ্ছে, তার মানে এখানে কিন্তু নীল শিখা উৎপন্ন হবে এবং অনুজ্জ্বল নীল শিখা নন লুমিনাস, হ্যাঁ একটু হালকা মানে প্রচণ্ড দাও দাও করে জ্বলছে এরকম না, কিন্তু শান্ত নীলাভ শিখা উৎপন্ন হবে। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। ঠিক আছে, যেখানে আনস্যাচুরেটেডগুলোকে পড়ালে কিন্তু আমরা নর্মালি হলুদ শিখাকে পাই। তো কারেক্ট অ্যান্সার এখানে কিন্তু বি অপশান হবে। চলো, এটা তোমাদের 42 দাগ বা 43 দাগের প্রশ্ন, মেবি 42 দাগের প্রশ্ন। পরের প্রশ্ন, অলফ্যাক্টরি যে ইন্ডিকেটর আছে, অলফ্যাক্টরি ইন্ডিকেটর বলতে আমরা বুঝি গন্ধসূচক ইন্ডিকেটর। কাদেরকে বলা হয় গন্ধসূচক ইন্ডিকেটর? যেমন ভ্যানিলা একটি গন্ধসূচক ইন্ডিকেটর, যেমন পেঁয়াজ একটি গন্ধসূচক ইন্ডিকেটর। এগুলো অ্যাসিড বা ক্ষারে বলে অন্যরকম মানে গন্ধ দেয় বা গন্ধ থাকে না বলতে গেলেই চলে। ভ্যানিলা এবং পেঁয়াজ মানে অনিয়ন, এদেরকে বলা হয় তোমাদের অলফ্যাক্টরি ইন্ডিকেটর। যখন ক্ষারে চোবানো হয় তখন এদের গন্ধ ভ্যানিশ হয়ে যায়, কিন্তু অ্যাসিডে এদের গন্ধ থাকে। ঠিক আছে, অ্যাসিডে এদের গন্ধ কিন্তু থাকে, পেঁয়াজেরও তাই, ক্ষারে চোবালে গন্ধ ভ্যানিশ হয়ে যায়, কিন্তু অ্যাসিডে এদের কী হয়, গন্ধ থাকে। এখানে বলেছে যে কাদের ক্ষেত্রে অলফ্যাক্টরি ইন্ডিকেটর ব্যবহার করা হয়। দেখো, যাদের দৃষ্টিশক্তি খারাপ কিন্তু গন্ধ বেটার, ঠিক আছে, যাদের দৃষ্টিশক্তি খারাপ কিন্তু গন্ধ বেটার, এই যে যাদের দৃষ্টিশক্তি নেই, যাদের শ্রবণ শক্তি নেই, ঘ্রাণ শক্তি, দেখো ঘ্রাণ শক্তি নেই এটা তো হতে পারে না, তাহলে সে শুকবে কী করে? ঠিক আছে, তো কি যাদের আমরা কি করি, যাদের দৃষ্টিশক্তি নেই তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি, ঘ্রাণ শক্তি। দেখো বেসিক্যালি কী হয়, অ্যাকচুয়ালি দেখো যখন আমরা অলফ্যাক্টরি ইন্ডিকেটর ব্যবহার করি মেনলি আমরা কাদের জন্য ব্যবহার করতে পারি, যাদের ঘ্রাণ শক্তি আছে কিন্তু স্বাদের অনুভূতি কম, তাদের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড, তাদের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। কারণ কোনো জিনিস অ্যাসিড না ক্ষার সেটা আমরা না দেখে বুঝতে পারি না অনেক সময়, কিন্তু আমরা জানি যে অ্যাসিডের স্বাদ হচ্ছে, পয়েন্ট টু বি নোটেড, অ্যাসিডের স্বাদ হচ্ছে কি, অ্যাসিডের স্বাদ হচ্ছে টক, তাই না? অ্যাসিডের স্বাদ হচ্ছে টক, যেখানে ক্ষার হচ্ছে একটু পিচ্ছিল টাইপের হয়, ক্ষার হচ্ছে একটু পিচ্ছিল টাইপের হয়। তাহলে অ্যাসিড, ধরো লেবু তাকে দেওয়া হয়েছে, সে খেয়ে বুঝতে পারছে না সেটা লেবু কিনা, লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে। তুমি কী করলে, তুমি তাকে পেঁয়াজ ওর মধ্যে দিয়ে তুমি সকালে তুমি দেখলে পেঁয়াজের গন্ধ যায়নি, পেঁয়াজ সেমই আছে। ঠিক আছে, এইভাবে আমরা বলতে পারি যে যাদের স্বাদের অনুভূতি কম তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই অলফ্যাক্টরি ইন্ডিকেটর ব্যবহার করতে পারি। অ্যাসিডিক কোনো কিছু সে টক অনুভব করবে না, ঠিক আছে, তখন তার ক্ষেত্রে সেটা যে অ্যাসিড সেটা বোঝানোর জন্য আমরা কী করতে পারি, আমরা এইটা করতে পারি। ঠিক আছে, বোঝাতে পারছি? এইটাই এরকমই অ্যান্সার, বা হয়তো অপশানটা একটু ভালো ছিল, আমরা তো সেভাবে রাখতে পারিনি, বাট অপশানটা মেবি এই টাইপেরই ছিল। এটা একটা গুড কোশ্চেন্স কিন্তু। ঠিক আছে, তোমরা যদি পারো অপশানগুলো কী কী ছিল এক্স্যাক্টলি, তোমরা তো পরীক্ষা দিয়েছো, একবার কারেক্ট করে দিও। ঠিক আছে, আমরা তো সবটা পুরো অ্যান্সার পেতে পারি না, অনেক সময় কী হয় বললে বোঝা যায় যে এই অ্যান্সার ছিল, এই অপশান ছিল, মনে পড়ে। স্টুডেন্টরা অনেক সময় চেষ্টা করে, তারপর আমরা সেটাকে মডিফাই করে তোমাদের দিই। ওকে, চলো নেক্সট পয়েন্টটাতে। আচ্ছা, আর একটা জিনিস, যাদের দৃষ্টিশক্তি নেই এটাও অ্যান্সার হতে পারে। কেন হতে পারে আমি বলে দিই, আমি এটা একবার ফিরে এলাম, একবার আমি চলেই যাচ্ছিলাম বাট ফিরে এলাম। কারণ দেখো, আমরা জানি পিএইচ ইন্ডিকেটারে কিন্তু কালার শো করে যে অ্যাসিড নাকি ক্ষার, সবসময় খেয়ে দেখতে হবে তা না, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা অ্যাসিড খেলে তো তোকে মরেই যাবে। তো বেসিক্যালি ডি অপশান নাও হতে পারে অ্যান্সার তোমাদের। হ্যাঁ, আমার এখন মনে হচ্ছে ডি অপশান হবে না। ঠিক আছে, আমি একটু ক্ল্যারিফাই করছি, ডি অপশান নয়, ইয়েস এই অপশানটাই কারেক্ট। কারণ পিএইচ পেপার যখন দেওয়া হবে সে তো কালার শো করবে, কিন্তু যে ব্যক্তি সেই পেপারটার কালারটা দেখতে পাচ্ছে না, লিটমাস লাল হচ্ছে না নীল হচ্ছে, তখন সেই ক্ষেত্রে দৃষ্টিশক্তি আমাদের যাদের নেই তাদের ক্ষেত্রে অলফ্যাক্টরি ইন্ডিকেটার দিয়ে বোঝানো হয় সেটা অ্যাসিড নাকি ক্ষার। ঠিক আছে, তো আমার বাস্তব ক্ষেত্রে আমার এটাই মনে হলো, কারণ পরে মনে হলো এরকম অদ্ভুত উত্তর দেওয়া সঠিক নয়, এটা ভুল হচ্ছিল, এইটাই অ্যান্সার কারেক্ট হবে। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, এটা তোমাদের 45 দাগ হবে, কারণ দেখো আগের বারেরটা তোমাদের 42 দাগটা দুবার রিপিট হয়েছে আমি খেয়াল করলাম, সো এটা 45 দাগ হবে। ক্যালসিয়াম ফসফেট রাসায়নিক সংকেত কি? ফার্স্ট অপশন উইল বি দ্য কারেক্ট, Ca3PO4 2, এটা ক্যালসিয়াম সংকেতের মানে ফসফেটের সংকেত। ঠিক আছে, চলো, তো সেই অনুযায়ী এটা তোমাদের 46 দাগ হবে। বলছে সিস্টোলিক ডায়াস্টোলিক চাপ কি? আমরা দেখেছি 120/80 লিখি, এই ওপরের যেটা এটা হচ্ছে সিস্টোলিক, নিচের যেটা এটা হচ্ছে ডায়াস্টোলিক। সিস্টোলিক চাপ কখন? যখন হৃৎপিণ্ডের যে ধমনী থাকে সেই ধমনী যখন সংকুচিত হয়, দন্তেশ্বতে এস হয় আর সিস্টোলিক চাপে এস আছে, সো যখন সংকুচিত হয়, ধমনী যখন সংকুচিত হয় তখন হয় সিস্টোলিক। ডায়াস্টোলিক হচ্ছে ঠিক এর উল্টোটা, ধমনী যখন কী হয়, প্রসারিত হয় তখন হয় ডায়াস্টোলিক। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে, তো অ্যান্সার আমাদের কী হবে, সিস্টোলিক সংকোচনের সময়, ডায়াস্টোলিক প্রসারণের সময়, দিস উইল দ্য কারেক্ট আনসার, এটা ঠিকই আছে। ঠিক আছে, ওকে, পুরোটাই বলে দিলাম। চলো নেক্সট পার্টটা। এর দেখো বেসিক পার্ট এইটাই, এক্স্যাক্টলি এটা ছিল তা নয়, হয়তো বড় বড় ছিল, কিন্তু আমি তোমাদের যা বলেছি এর ওপরে বেস করেই আসবে, এর থেকে বাইরে কিছু যাবে না। যা যা বলে দিয়েছি ওপরে লালকালিতে সেগুলো যদি মনে রাখতে পারো তাহলে নেক্সট দিন যখন প্রশ্ন আসবে বেরোবো তোমরা ইজিলি পারবে। চলো, এটা তোমাদের 48 দাগ। প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তি মাথায় ভর নিয়ে আনুভূমিক পথে হাঁটলে কাজ শূন্য হয় কেন? দেখো, কোনো ব্যক্তি যত ভর নিয়ে হাঁটছে
ঠিক আছে, তখন তার সরণ কোন দিকে হচ্ছে, এইদিকে হচ্ছে, কিন্তু তার ভর কোন দিকে প্রয়োগ হচ্ছে, এই দিকে প্রয়োগ হচ্ছে। মাথায় সুটকেস নিয়ে ধরো কেউ হাঁটছে, তাদের ভর তার মাথার উপরে রয়েছে, এখানে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। এখন আমরা জানি যে বস্তুর যে কাজ হয়, কার্য, সেটা ইকুয়াল টু কী আমরা জানি যে সরণ, ঠিক আছে, সরণ ইন্টু তোমাদের বল, ঠিক আছে, সরণ ইন্টু বল ইন্টু কস থিটা, এটা আমরা জানি, ঠিক আছে, কার্য সমান তাই হয়। এবার ঘটনা যেটা হচ্ছে সেটা তুমি দেখো, এখানে আমাদের যে কস থিটা, এই কস থিটার মান আমরা কী বসাচ্ছি, এখানে আমরা এস বসাচ্ছি, এখানে আমরা এফ বসাচ্ছি, আর এই জায়গায় আমরা কী বসাচ্ছি, এটা আমরা কস 90 বসাচ্ছি। কস 90-র মান কত আমরা জানি 0, সেই জন্য সব কিছুর সঙ্গে 0 গুণ হয়ে ওভারঅল এই পার্টটাকে 0 করে দিচ্ছে। তাহলে কী হবে, বল এবং স্থানচ্যুতি একই দিকে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? তো এই টোটাল কোশ্চেন্স আমাদের ছিল, এর মধ্যে কিছু থার্ড, কিছু সেকেন্ড শিফটের কোশ্চেন্স আছে, আর বাকি যেগুলো আমরা স্লাইড আকারে লিখেছিলাম একদম প্রথম, ওগুলো ফার্স্ট শিফটের কোশ্চেন্স ছিল। পড়তে থাকো, করতে থাকো, রিভিশন মারতে থাকো, দেখবে ঠিক এক্স্যাক্টলি তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে, আর যাদের পেড কোর্স নেওয়ার দরকার বলে দিই একবার, পেড কোর্স যাদের নেওয়ার দরকার তারা এইভাবে নিতে পারো, অ্যাপ ডাউনলোড করতে হবে, তার জন্য তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে এই নাম্বারে 8670838797, এখানেও লিখে দিয়েছিলাম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমরা সমস্ত কোর্সের যে ডিটেলস সেটা তোমরা পেয়ে যাবে, কতদিন ভ্যালিডিটি থাকবে সেটা লিখেও দিয়েছি, তাও তোমরা পেয়ে যাবে, লিখিত আকারে নেওয়াই ভালো। আমাদের যে কম্বো ব্যাচ আছে তার যে সেটা হচ্ছে 799, আর শুধু সায়েন্স নিলে সেটা হচ্ছে 499, দুটোই ডিসকাউন্ট দিয়ে বলেছি তোমাদের। ঠিক আছে, চাইলে তোমরা নিচে কমেন্টে তোমরা অ্যাপ এবং টেলিগ্রামের লিঙ্ক আছে, টেলিগ্রামে জয়েন করতে পারবে, এবং তোমাদের অ্যাপের লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে ডাইরেক্টও কিনতে পারো। আমাদের সঙ্গে একবার হোয়াটসঅ্যাপ করে দিলে ভালো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ।